ফার্স্ট অফ অল জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনাদের কোনো ধারণা আছে? আচ্ছা স্যার। না না নাই না? না স্যার। কোনোই ধারণা নাই। কোন রকম আছে, একটু দেখছি এর আগে। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল সিএসএস এর চাইতে ডিফারেন্সটা হচ্ছে যে এটা আমরা এতদিনে যেগুলো শিখলাম শুধু মার্কআপ করার জন্য, ডিজাইন করার জন্য। এবারে আমরা কিছু কাজ করব। কাজ বলতে আসলে মানে কোনো একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করব, কোনো কিছু চেঞ্জ করব জাভাস্ক্রিপ্টের সাহায্যে। ঠিক আছে, ব্যাপারটা আমি এক্সপ্লেইন করছি। জাভাস্ক্রিপ্ট আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন। মজার ব্যাপার হলো ব্রাউজারে আপনি লিখতে পারেন। হ্যাঁ, ব্রাউজারে লেখাটাও খুব একটা কঠিন না। তো আমরা ফার্স্টে ব্রাউজারে দেখব। ব্রাউজারে যেটা আমরা ইন্সপেক্ট করি না, এই ইন্সপেক্টে এসে যদি কনসোলে যান, এইখানে আপনারা চাইলে জাভাস্ক্রিপ্টটা লিখতে পারবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। জাভাস্ক্রিপ্ট চাইলে আপনারা ব্রাউজারের কনসোলে লিখতে পারবেন। কিভাবে লিখবেন? ওয়েল, ফার্স্ট অফ অল মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝার আগে কিছু কনসেপ্ট বুঝতে হবে। তো আমি আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কি দেখেছেন আপনারা? কোনো প্রোগ্রামে লিখবেন, আপনার আসলে মূলত আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডাটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ডাটা নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন ধরনের ডেটা। ধরেন এটা একটা বক্স, স্ক্রিনে দেখা যাচ্ছে তো না? জি জি স্যার। স্যার। দেখা যাচ্ছে স্যার। এটা একটা বক্স। এই বক্সের মধ্যে আমরা ডাটা রাখি। হ্যাঁ, এই বক্সের মধ্যে আমরা ডেটা রেখে দিই। এখন সেই ডেটাটা আমরা পরবর্তীতে ম্যানিপুলেট করি বা চেঞ্জ করি বা কোথাও উপস্থাপন করি। হ্যাঁ, যেমন ধরেন আমার দুটো সংখ্যা যোগ করতে হবে, আমি একটা ক্যালকুলেটর তৈরি করব যেখানে দুটো নাম্বারকে আমি যোগ করব। ঠিক আছে? তো এখানে স্ক্রিনে যদি খেয়াল করেন, এই যে এখানে একটা নাম্বার নিলাম ধরেন 3, এখানে একটা নাম্বার নিলাম 5। এখন আমাকে একটা প্রোগ্রাম বানাতে হবে যে করবে কি এই দুইটা নাম্বারকে যোগ করে আমাকে আউটপুটটা দেখাতে পারবে। তো এখানে 3 5 এটা হচ্ছে একটা স্ট্যাটিক নাম্বার। আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করবো যাতে ইউজার যে কোনো নাম্বার দিলে আমরা যেন আউটপুটটা দেখাইতে পারি। তো এটা যোগফল কত হবে? 8 হবে। তো এইটা আমরা এই জাভাস্ক্রিপ্টে কিভাবে করব? ওয়েল, ফার্স্ট অফ অল মনে করেন মনে করেন আপনি এখানে লিখলেন যে নাম্বার 1 মানে প্রথম নাম্বারটা একটা নাম্বার দিলাম আমি। হ্যাঁ, এরপর হচ্ছে নাম্বার 2 3। ওকে, এভাবে লিখলাম, দুইটা নাম্বার লিখে নিছি। এখন আমি আউটপুট দেখাবো। আউটপুটটা কিভাবে দেখাবো? নাম্বার 1 প্লাস নাম্বার 2। দেখেন এই দুটো যোগ করলে কিন্তু অটোমেটিক্যালি আউটপুটটা কত আসতেছে? এখানে 8 আসতেছে। আপনারা বলতে পারেন এভাবে নাম্বার নাম্বার কেন লিখলাম? আমরা তো 5 যোগ 3 লিখলে বলতে পারতাম 8 আসছে। এভাবে লিখলে তো হইতো। ওয়েল, এই নাম্বার 1 নাম্বার 2 লেখার সুবিধা হচ্ছে আমরা যোগ করতেছি, ধরেন গুণ করব কিংবা আমরা আরো কোনো ক্যালকুলেশন করব। তখন আমরা ওই ভেরিয়েবল, এটাকে ভেরিয়েবল বলা হয়। হ্যাঁ, এই যে নাম্বার 1 নাম্বার 2 যে নামটা দিচ্ছি আমরা, এটাকে বলা হয় ভেরিয়েবল বা চলক। আপনারা যখন ক্লাস 6 এ সম্ভবত 6 7 এ যখন বীজগণিত করেছেন তখন হয়তো এটার সঙ্গে পরিচিত হয়েছেন বা দেখেছেন। চলক জি স্যার। ইকুয়াল টু সামথিং, তাই না? জি। ধরি একটা কোনো কিছু ইকুয়াল টু x ধরে নিয়ে আমরা সমীকরণ করে পরে x এর মানটা বের বের করে করব। আনি, তাই না? ঠিক একই রকম ভাবে এইখানে এই নাম্বার বা ভেরিয়েবল গুলো হচ্ছে মানে বাংলায় চলক বলা হয়। এইগুলাকে নেওয়া হয়। হ্যাঁ, নাম্বার 1 নাম্বার 2 আমি এখানে নিয়েছি। আপনি যেকোনো নাম নিতে পারেন। শুধু কন্ডিশন হলো যে আপনি প্রথমে নাম্বার দিতে পারবেন না। প্রথমে আপনাকে একটা ক্যারেক্টার দিতে হবে, কিছু লিখতে হবে। তারপরে নাম্বার লিখবেন আপনি। আর এটার মধ্যে স্পেস হবে না। ঠিক আছে? তো এবার দেখেন এই সেম জিনিসটা আমি একটু অন্যভাবে লিখব। আমি এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। আ বা আমি একটা সিস্টেমে এটাকে জাস্ট ক্যালকুলেট করে বের করব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, এভাবে লিখতে হয়। তো ভেরিয়েবলের জাভাস্ক্রিপ্টে লেখার জন্য এর আগে একটা কিওয়ার্ড ইউজ করা হয় var। যেমন আমি আগেরবার লিখলাম নাম্বার 1 কোনো কিছু না লিখে, সেরকম করে না লিখে আসলে লিখতে হয় আগে var, তারপরে নাম্বার 1। ধরেন এখানে লিখলাম nm1 = 5। হ্যাঁ, এরপরে var nm2
ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, এবার দেখেন আমি nm1, এবার আর ভাল লিখতে হবে না, প্রথমবার লিখলেই হবে। nm1 প্লাস nm2 ইজ ইকুয়াল টু 13 চলে আসলো। তো এরকম করে আমরা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, এখন এই যে যোগ করতেছি, এটা বারবার লিখতে হচ্ছে। তো প্রোগ্রামিং এর সুবিধা হচ্ছে যে প্রথমবার আপনি যখন লিখবেন তখন একটু বেশি হবে, কিন্তু তারপরের বার আপনাকে এটা কি করা লাগবে না, লিখা লাগবে না। জি বুঝতে পেরেছেন? ঘুম ধরছে? জি স্যার। আচ্ছা, স্যার নাম্বার ওয়ান নাম্বার টু স্যার নিচে যে ভার ভেরিয়েবল যেটা লিখলেন স্যার ওখানে সমান সমান স্যার। এটা জি হ্যাঁ ইকুয়াল দিয়েছি। ছোট দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার, স্ক্রিনে এবার অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে। খেয়াল করেন এই nm2টা 1 যখন আমি লিখছি তখন কিন্তু এই মানটা ওখানে স্টোর হয়ে গেছে আমার মেমোরিতে, হ্যাঁ, র‍্যামে। তো সেখান থেকে আমি বারবার nm1 দিয়ে আমি যা কিছু করতে পারবো কিন্তু এখানে। আমি যদি মনে করি গুণ করবো, এবার nm1 গুণ nm2, দেখেন 40 চলে আসছে, কি গুণ করলাম, তাই না? জি এরকম করে ইচ্ছা মতো মানে ইউজ করা যাবে ওই ভেরিয়েবলটাকে, একবার লিখে নিয়ে বারবার বারবার আমরা ইউজ করবো। ঠিক আছে, তো এই যে কনসোলের মধ্যে আমরা লিখতেছি, গুড প্র্যাকটিস হলো কনসোলে না লিখে এখানে লিখা, এই আপনার কি বলে কোড এখানে লিখে আর কি বেশি ভালো হবে। তো চলেন আমরা এবার এইখানে লিখবো, একটু একটু নতুন ফোল্ডার নিব আজকে আমরা। অনেকেই আসে নাই দেখছি। এখানে গিয়ে আমরা ধরেন এখানে লার্ন জেএস নামে একটা ফোল্ডার নিলাম। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট আবার একটা ব্যাপার হলো কি, জাভাস্ক্রিপ্ট একা একা রান করে না। এ করতে হবে কি, আপনি index.html একটা ফাইল নেবেন, সেই ফাইলে আপনি সবকিছু সেট করবেন। সবকিছু সেট করার পরে আপনাকে এখানে স্ক্রিপ্ট ট্যাগের সাহায্যে, SCRIPT স্ক্রিপ্ট ট্যাগের সাহায্যে আপনাকে জাভাস্ক্রিপ্টে অ্যাড করতে হবে এসআরসি দিয়ে। হ্যাঁ, এখানে ধরো আমি লিখলাম app.js, দেখুন app.js তো নাই আমার, এখানে ক্রিয়েট করতে হবে। app.js নিলাম, এখন এই app.js টা এখানে রান হবে। তো আমি এটা আমাদের লাইভ সার্ভার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে লিঙ্ক না করলে হবে। এখানে ওপেন হবে। ওই লিংক না করলে তো আপনি ব্রাউজারে ওপেন করতে পারবেন না, তখন আমাকে আবার অন্য একটা ওয়েতে রান করা লাগতো। আমাদের যেটা ইউজ করবো আমরা সেটা আমরা দেখতেছি, সেটা স্যার হচ্ছে এখানে কি স্যার ডট স্ল্যাশ এইরকম কোনো বিষয় আছে স্যার? হ্যাঁ ডট স্ল্যাশ দিতে পারেন। ডট স্ল্যাশ দেওয়াটা গুড প্র্যাকটিস। ডট স্ল্যাশ মানে বোঝায় এই ফোল্ডারেই আছে। হ্যাঁ, স্যার এটা একটু রিপিট করবেন স্যার। এই যে একটা বয়লার প্লেট কোড তৈরি করে নিলাম আমি। বয়লার প্লেট কোড তৈরি করে নেওয়ার পরে আমি এখানে app.js টা স্ক্রিপ্ট ট্যাগের সাহায্যে লিংক করলাম এবং app.js নামে একটা js ফাইল নিলাম। নরমালি যেটা করা যায় সেটা হচ্ছে স্টাইল ট্যাগের মতো স্ক্রিপ্ট ট্যাগটাও এখানে কিন্তু লেখা যায়। আমি যদি ধরে এখানে লিখি var a is equal to 5, হ্যাঁ, var a is equal to 5 লিখলাম। এরপর আমরা একটা ট্রিক আছে এটা শো করানোর, console.log এর মধ্যে কোনো কিছু ভেরিয়েবল নাম যাই লিখেন না কেন এখানে চলে আসবে। দেখেন এখানে যে 5 চলে আসছে। হ্যাঁ, এইভাবে আমরা চাইলে লিখতে পারি, তবে আমরা এটা কি করলাম আলাদা একটা ফাইলে করলাম। হ্যাঁ, আচ্ছা এটা তো আমাদের স্যার রেকর্ড এখানে কি স্যার প্রিন্ট করবে স্যার console.log দিয়ে? জি, console.log ইউজ করে প্রিন্ট করা হয়। ভেরিয়েবলটার নাম দিতে হবে না স্যার ভিতরে? console.log এক্স্যাক্টলি। ওকে স্যার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যেটা লিখলেন স্যার এটা বুঝলাম না স্যার। এই মানে আমরা স্টাইলটা কিভাবে লিখছিলাম, স্টাইলটা আমরা দুই ভাবে শিখিনি। ফার্স্ট আমরা শিখলাম ইন্টারনাল জেএস। স্টাইল লিখে এর মধ্যে স্টাইল লিখলাম না, আর একটা ওয়ে জি জি শিখলাম লিংক ইউজ করে, তাই না? ও জি স্যার। লিংক ইউজ করে, ঠিক এটাও সেরকম। আপনি চাইলে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে পারেন, অথবা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে না লিখে এইখানে জাস্ট লিংক করতে পারেন এসআরসি দিয়ে। হ্যাঁ, app.js, আর আমি app.js এ গিয়ে কোড লিখতে পারি। ওই কোডটা এখানে যদি আমি লিখি, সরি ধরেন এখানে আমি লিখবো হচ্ছে console log এমনিতে কিছু একটা লিখলাম এবিসি। খেয়াল করেন এখানে এবিসি চলে আসছে। বুঝতে পেরেছেন? মানে এভাবে লিখলেও হবে, আবার এর মধ্যে লিখলেও হবে, যেটা যেভাবে আপনার ইচ্ছা। তবে আমি এখন এটা এইভাবে লিখবো। হ্যাঁ, এই এখানে লিখবো এইভাবে। তো এখন আমি যেটাতে ছিলাম সেখানে আমরা ফেরত যাই, ভেরিয়েবলে ছিলাম আমরা, তাই না? একটু ভালো করে মনে রাখবেন ব্যাপারগুলো। আর আমি যে ভিডিওটা দিয়েছি আশা করি সেই ভিডিওটা দেখলে সবকিছু আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। var এখানে ধরেন আমি লিখলাম a, ওই যে আমি বললাম ভেরিয়েবলের আগে একটা var কিওয়ার্ড দিতে হয়, এটাকে বলা হয় কিওয়ার্ড। হ্যাঁ, এই যে var এটাকে বলা হয় কিওয়ার্ড, var a is equal to 1। এখন
এই var a is equal to 1, এখানে ভেরিয়েবলের নামে আপনি আগে কখনোই নাম্বার ইউজ করতে পারবেন না। যেমন আমি যদি 2 এ লিখি, এখানে একটা এরর আসবে, বলতেছে ইনভ্যালিড অর আনএক্সপেক্টেড টোকেন, কারণ আগে নাম্বার দেয়া যাবে না। তবে আগে চাইলে আপনি আন্ডারস্কোর দিতে পারেন কিংবা কোনো ক্যারেক্টার এ বি সি ডি অ্যালফাবেটের যে কোনো ক্যারেক্টার দিবেন, কিন্তু আগে আন্ডারস্কোর আর ক্যারেক্টার ছাড়া অন্য কিছু দিবেন না। ঠিক আছে? যেমন আমাদের ভেরিয়েবলের নাম যদি হয় ধরেন বয়স রাখবো আমি, তাহলে কি লিখবো? এজ লিখবো। হ্যাঁ, আবার যদি মনে করেন যে কারো একটা স্পেসিফিক এজ রাখবেন আপনি, ঠিক আছে, তাহলে আপনি লিখতে পারেন এজ আন্ডারস্কোর দিয়ে লিখতে পারেন যে চাইল্ড, হ্যাঁ, অথবা চাইল্ড এজ এভাবে লিখতে পারেন, অথবা আন্ডারস্কোর না ইউজ করে এরকম করে লিখতে পারেন সি ক্যাপিটাল, এভাবেও লেখা যায় ক্যামেল কেস। হ্যাঁ, স্যার স্পেস তো দিতে পারবো না তাই না স্যার? স্পেস ইউজ করতে পারবেন না, একসাথে লিখতে হবে। ঠিক আছে, এভাবে লিখতে পারেন চাইল্ড এজ, এভাবে লেখা যেতে পারে। হ্যাঁ, এটা একটা ওয়ে, অথবা এই যে এখানে চাইল্ড লিখে আন্ডারস্কোর দিয়ে এজ এভাবে লিখে অনেকে, আপনি যেটা প্রিফার করেন সেটা লিখতে পারেন। তবে অবশ্যই স্পেস দিবেন না, সামনে কোনো নাম্বার দিবেন না বা অন্য কোনো ক্যারেক্টার দিবেন না উইদাউট আন্ডারস্কোর। ওকে, মনে থাকবে? এবার এখানে আমি দুটো নাম্বার নিলাম 5 এবং 6। দেখেন, আচ্ছা এটা চাইল্ড এজ, এটা হচ্ছে নাম্বারটা চেঞ্জ করি। হ্যাঁ, আমাদের এটার নাম 1 ছিল আর নাম 2, নাম 2। এবার এই দুটো নাম্বার আমি যোগ করব। তো ধরেন যোগফলটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, রেজাল্ট ইজ ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2, নাম 1 প্লাস নাম 2। এই যে দুইটা আউটপুট, এটা আমরা যদি এখন শো করাতে চাই, ওই যে কনসোল লগ ইউজ করতে হবে, কনসোল লগ ইউজ করে রেজাল্ট ভ্যারিয়েবলটাকে কাস্ট করতে হবে এখানে। তাহলে এই যে দেখেন 11 রেজাল্ট চলে আসলো। এখন এই সিস্টেমটা যদি আমি বারবার ইউজ করতে চাই, যে কোনো নাম্বার দিলে যোগ করবে এরকম কিছু একটা যদি করতে চাই, ওয়েল সেটাও কিন্তু করা খুব সহজ। তো যেটার মাধ্যমে করা হবে সেটাকে বলা হয় ফাংশন। হ্যাঁ, ফাংশন। ফাংশন কি? ফাংশন যেমন ভেরিয়েবলটা হচ্ছে ডেটা, হ্যাঁ, আর ফাংশনটা হচ্ছে একটা প্রসিডিউর, একটা নিয়ম যার মধ্যে দিয়ে কোনো ডেটাকে প্রসেস করা হবে। বুঝতে পেরেছেন? ওটা একটা প্রসিডিউর, যে প্রসিডিউরের সাহায্যে ডেটাগুলোকে প্রসেস করা হবে। কিভাবে? ফাংশনটা লেখা হয় এভাবে। ফাংশন, ধরেন একটা নাম দিলাম আমি ফাংশন, যেটা সামেশন করবে, সামেশন মানে যোগ করবে। হ্যাঁ, এরপরে এরকম একটা ব্র্যাকেট এবং সেরকম ব্র্যাকেট এভাবে লিখতে হয়। এখানে ফাংশনটা হচ্ছে কিওয়ার্ড, এই যে ভার যেরকম কিওয়ার্ড, আর সামেশন হচ্ছে নাম, ফাংশনের নাম, আর ফাংশনের পর একটা ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট দিয়ে কাজ করতে হয়। যেমন ধরেন আমি এখন এখানে নাম 1 আর নাম 2 কে যোগ করব, এটা এইখানে না লিখে আমি যদি এইখানে লিখি, খেয়াল করুন, এইখানে যদি লিখি এবং এটা যদি এর মধ্যে প্রিন্ট করি, কি হবে? কিছুই হচ্ছে না। দেখেন আমাদের কিন্তু এবার আউটপুট আসতেছে না। তবে যেটা করা যাবে সেটা হচ্ছে আমি এখন সামেশনটাকে কল করতে পারবো। হ্যাঁ, যেখানে যতবার কল করব দেখেন আউটপুটটা কিন্তু দিয়ে দিবে। আমি যদি 2 বার কল করি, দেখেন 2 বার কল করলাম, এভাবে কল করলাম, দেখেন 2 বারই কিন্তু যোগফল দেখাচ্ছে। স্যার এখানে এরকম ভেরিয়েবলটা গ্লোবাল হিসেবে রাখলেও সমস্যা নেই। ওয়েল দেখাচ্ছি আমি, এটা এখন গ্লোবাল হিসেবেই আছে। স্যার এখানে মেইন ফাংশনটা কোনটা স্যার? হ্যাঁ, এখানে স্যার মেইন ফাংশনটা কোনটা আপনার মানে এই যে এটা আমাদের কাছে শুরু হবে কোন জায়গা থেকে? এখান থেকে শুরু ফাংশনটা হবে নাকি স্যার? এখান থেকে। এই যে ফাংশন লিখলাম, লিখে এই যে নাম দিলাম, ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, এইটা হচ্ছে ফাংশনের বডি। বুঝা গেছে? এটা ফাংশনের জি, বডি। বডি। এই বডিতে আমাদের ডেটাগুলা নিয়ে কাজ করছি আমরা। এখন এই যে ব্র্যাকেট দেখছেন না, জি এই স্যার। ব্র্যাকেটের একটা মজার কাজ আছে। আসলে যখন কোনো ফাংশন আমরা নিয়ে কাজ করি, ধরেন আমাদের এটা হচ্ছে ডেটা, তাই না? এটা হচ্ছে ডেটা, আর ফাংশনটা হচ্ছে, ধরেন এটা একটা ফাংশন, এখানে কি হবে? এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। মানে অনেকটা একটা ব্লেন্ডারের মতো চিন্তা করেন, যে আপনি ব্লেন্ডারের মধ্যে চিনি দিলেন আর ফল দিলেন কোন, হ্যাঁ, চিনি আর ফল। ব্লেন্ডারে কি হবে বলেন তো তাহলে? দুইটা মিক্সড হবে স্যার। মিক্সড হওয়ার পর একটা আউটপুট বের হবে, তাই না? জি স্যার। জি স্যার। এই ফাংশনটাকে যদি আপনি সেভাবে চিন্তা করেন, এটা হচ্ছে চিনি আর ফল। হ্যাঁ, এরপরে আমার এই ব্লেন্ডারের মধ্যে আমি কি করব? চিনি এবং ফলটাকে পাস করে দিব এই ব্র্যাকেটের সাহায্যে। এটা হচ্ছে ফানেল। হ্যাঁ, যে ফানেলের মধ্যে দিয়ে আমি
ডেটাগুলোকে ইনপুট করব। এই ইনপুটটা করার পরে আমি কি করব, ফাংশনটাকে ক্লোজ করে রান, দিব। জি, ফাংশনের মধ্যে প্রসিড করব। প্রসিড করার পর আমি এটাকে আউটপুট হিসেবে বের করে দিব। বুঝতে পেরেছেন? তো আমি একবারে গুড প্র্যাকটিস গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আসলে সময় যেহেতু কম, হ্যাঁ, যেটা স্যার সবচেয়ে আমরা তো প্যারামিটার হিসেবে ব্যবহার করতে পারি না স্যার ভেরিয়েবল গুলো? প্যারামিটারের কথাই বললাম আমি, যে আমি এখানে নাম 1 এবং নাম 2 টাকে পাস করে দিলাম। দেখেন এই যে বললাম ব্লেন্ডারের মধ্যে দুইটা জিনিস পাঠিয়ে দিলাম, এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে, এই ব্র্যাকেটের মধ্যে আমি নাম 1 নাম 2 টাকে পাস করে দিলাম। এরপরে আমাদের এই নাম 1 নাম 2 টা আমরা এখানে কিন্তু ইচ্ছে মতো নামিয়ে দিতে পারি। এখানে নিয়ে এসে দেখেন এটা আর এখান থেকে কল হবে না কিন্তু, তাইলে এটা এখন না দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো এরর আসবে না। কারণ কি, নাম 1 নাম 2 টা আমরা হচ্ছে এখানে ডিফাইন করে নিয়েছি। এরপর এখানে রেজাল্টটা শো করতেছি। এখন ধরেন যেখান থেকে আমি ফাংশনটাকে কল করব, হ্যাঁ, ফাংশনটাকে কল করার জন্য কিন্তু আমাকে ফাংশন লিখতে হবে না, আমি জাস্ট সামেশন লিখলেই হবে। সামেশন লিখে এইখানে কিন্তু আমরা আমাদের ডিজিটগুলো পাস করে দিতে পারি। ধরেন 5 আর 9 দিলাম, দেখেন এখানে রেজাল্ট আসলো 14। যদি আমি 15 আর 9 দিতাম, তাহলে আসতো কত, 24। কিভাবে আসলো? ওয়েল, এবার আমি কি করতেছি, এই ফাংশনের মধ্যে একবার আমি চিনি পাঠাইলাম, একবার আমি গুড় পাঠাইলাম, হ্যাঁ, এরকম করে ভিন্ন ভিন্ন মানটা পাস করে দিচ্ছি, এবং এ আমাকে কি করতেছি, কি বারবার এই মানগুলো এখান থেকে প্রিন্ট করতেছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। স্যার এই পরের সিস্টেমটা স্যার একটু বুঝতে পারলাম না স্যার। স্যার আছে এটা সিনিয়র গুড় আগে দিয়ে দিয়েছে, সিনিয়র গুড় কতটুক লাগবে সেটা ডিফাইন করছে পরে। আওসাফ ভাই, আমরা স্যার, এখানে যে ফাংশনটা কল করেছি না সামেশন নামে, জি, জি এই ফাংশনটার যে ভ্যালুর যে মান আছে, যে নাম্বার 1 এবং নাম্বার 2 যে ভ্যালুর যে মানটা আছে, ওটা আমরা এই সামেশনের ভিতরে 18 এখানে নম্বর কল লাইনে করে দিয়েছি। দিয়েছে একটু। হ্যাঁ, 18 নম্বর লাইনে আমরা এই ফাংশনটা লিখি। বুঝতে পারেন নাই? ব্যাপারটা হলো কি, এইটা হলো একটা ফাংশন, তাই না? এইটা একটা ফাংশন, ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন। এইটা একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার দিয়েছি আমরা, আর্গুমেন্ট বলে, প্যারামিটার বলে, নাম 1 নাম 2। এ করবে কি, এর কাজ হবে সব সময় এই দুইটা প্যারামিটার নিয়ে কাজ করা, বাইরে থেকে কোনো কিছু নিয়ে কাজ করছে না। বাইরে থেকে কোনো কিছু কিন্তু নিচ্ছে না, করতেছে কি, এই নাম 1 নাম 2 টাকে নিয়ে এসে ফার্স্টে এটাকে যোগ করে রেজাল্টের মধ্যে রাখতেছে, তারপরে এখানে রেজাল্টটাকে কনসোলে লক করে দিচ্ছে। এখন আমি যখন এটা কিন্তু নরমালি যখন আমি রাখবো, দেখেন এখন কিন্তু এটা কল হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কারণ এই ফাংশনটা কলই হয় নাই। আমি যখন এখান থেকে ফাংশনটাকে কল করব, তখন আমি একে বলে দিচ্ছি 15 আর 9। তখন এ কি করতেছে, এ বুঝতে পারছে, এখান থেকে বুঝতে পারছে যে 15 আসতেছে একটা, 9 আসতেছে একটা, তাহলে কি করা লাগবে, 15 আর 9টাকে যোগ করতে হবে, যোগ করে রেজাল্টের মধ্যে রাখতে হবে। তারপর কি করতে হবে, এই রেজাল্টটাকে প্রিন্ট করতে হবে কনসোলে। প্রিন্ট করে দিছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার, জি। ওকে। স্যার এখানে কি আমরা একাধিক প্যারামিটার রাখতে পারি ফাংশনের ওখানে? হ্যাঁ, একাধিক রাখতে পারি, একাধিক প্যারামিটার আমরা রাখতে পারি। তবে কিছু গুড প্র্যাকটিস আছে, সেগুলা করলে বেশি ভালো হয়। আমি আস্তে আস্তে আসবো। খেয়াল করেন, মানে প্যারামিটার যত বেশি নিবেন তত বেশি ঝামেলা, তত জায়গা নিয়ে রাখবেন, হ্যাঁ। তো কিছু গুড প্র্যাকটিস আছে, আমরা দেখাবো। তো এই যে সিচুয়েশন, এটা সুবিধা হলো, আপনি একবার 15 9 যোগ করলেন, একবার আপনি 25 9 যোগ করেন, একবার আপনি 35 9 যোগ করেন, দেখেন প্রত্যেকটা রেজাল্ট আলাদা আলাদা আসতেছে। কিন্তু একটা ফাংশন আমরা কি করতেছি, বারবার ইউজ করতে পারতেছি, তাহলে কি আমরা এটাতে যে কোনো যোগ করতে পারবো, তাই না? জি স্যার। যে কোনো যোগ করতে পারবো। এখন তাহলে সেম আরেকটা ফাংশন যদি আমি তৈরি করি, আচ্ছা সেটা পরে, তার আগে আরো কিছু প্র্যাকটিস আছে। এই ফাংশনটাকে এখান থেকে কনসোল লগ না করে, আমরা তো আসলে কনসোল লগ করতেছি জানার জন্য, মানে বোঝার জন্য যে মানটা কি আসলে। আমাদের কিন্তু কনসোল লগ করার প্রয়োজন পড়বে না। আমরা কোনোদিন কোনো সাইট দেখছেন যে কনসোল লগে গিয়ে আমরা টেস্ট করি যে এটা হইলো কি হইলো না, টেস্ট করি না কিন্তু আমরা। আমরা কি করি, আমরা জাস্ট বাইরে চেক করি, আউটপুট দেখতে চাই উইন্ডোতে, কনসোলে না। তো এই জন্য আমরা এখানে কনসোল লগ না করে আমরা একটা কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে, এটাকে আমরা রিটার্ন করে দিতে পারি। হুম, রিটার্ন, রিটার্ন রেজাল্ট। ওয়েল, এটা করলে কি হবে, ওয়েল আমি যখন রিটার্ন করে দিচ্ছি, তখন সে আর কনসোলে কোনো কিছু প্রিন্ট করবে না, কিন্তু এই ফাংশনটাকে যখন কল করলাম, তখন এখানেই সে ডাটাটা রিটার্ন করে দিবে। এখন সেই রিটার্ন ডাটা নিয়ে আপনি কনসোলে লক করেন, না কোথাও পাঠিয়ে দেন, না কোনো ফর্মে দেখান, না এইচটিএমএল এ দেখান, ইটস আপ টু ইউ। হ্যাঁ, আপনার উপর নির্ভর করবে। ধরেন আমি এখানে দেখাচ্ছি ওয়ার্ড,
রেজাল্ট 1 ইজ ইকুয়াল টু সামেশন এখানে করলাম। এখন আমি যদি এটাকে কনসোল লক করি, খেয়াল করেন যে রেজ 1, দেখেন এখানে কিন্তু যে রেজ 1 কত আসছে, 24 আসছে। 24 কারণ কি? কারণটা হলো আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম এবং এইখানে আইসা এইটাকে রিসিভ করে কনসোলে লক করে দিলাম। আমার মনে হয় প্রথম দিনের জন্য বেশি পেইন না দেওয়াই ভালো হবে, মানে মাথার উপর বেশি চাপ না দেওয়াই ভালো হবে। জাস্ট একটু এইটুকু যদি ক্লিয়ার মতো বোঝেন, জাভাস্ক্রিপ্ট আসলে কোনো ব্যাপার না। হ্যাঁ, ফাংশনটাকে ইউজ করতে জানলে আপনি জাভাস্ক্রিপ্টে বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এবং আরো কিছু কন্ডিশনস আছে, ওইগুলো বুঝতে হবে। তো দেখেন আমি এটাই জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি যে সময়টা আমরা আছি। ফাংশনের মধ্যে আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করছি আমরা, সেই প্যারামিটার নিয়ে ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা তাই করবেন আপনি। হ্যাঁ, যেমন ধরেন আপনারা বৃত্তের পরিধি নির্ণয় করতে হয়, জানেন না? পরিধি নির্ণয় করতে পারেন বৃত্তের পরিধি? জি স্যার, 2 পাই আর। 2 পাই আর। আচ্ছা, একটা ঘরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারেন। ধরেন একটা ঘর আছে আপনার, একটা ঘরে আপনি টাইলস সেট করবেন, তো এখানে কিন্তু স্কয়ার ফিট, কত স্কয়ার ফিট সেটা জানতে হবে, তাই না? জি স্যার। কত স্কয়ার ফিট জানতে হবে। এটা নির্ণয় করতে হয় কিভাবে? স্যার, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করতে হবে। দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করতে হবে। তাহলে আমরা এখন ওই রকম কিছু একটা করি, দেখি যোগ না করে। মেজার এরিয়া, ঠিক আছে? একটা ফাংশনের নাম দিলাম আমরা মেজার এরিয়া, ঠিক আছে? এখানে আমি ফাংশনটা রিরাইট করতেছি আবার। দৈর্ঘ্যের ইংরেজি কি? স্যার, লেন্থ। লেন্থ। আর প্রস্থ? উইডথ। উইথ। ওকে, আই এম নট শিওর ইয়েট, আমি লিখে দিলাম। ধরেন এই মেজার এরিয়া ফাংশনটা কি করবে, আমাদেরকে ক্ষেত্রফল বের করা দেখাবে। হ্যাঁ, যে কিভাবে একটা ফ্লোরের ক্ষেত্রফল আপনি নির্ণয় করতে পারেন। এখন একে লেন্থ দিতে হবে আর কি দিতে হবে? সূত্রটা আমরা জানি, সূত্রটা কি এখানে কমেন্ট করতে হয় কিন্তু ডাবল স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, এখানে সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? প্রস্থ, এটা হচ্ছে সূত্র। তো তাহলে এখানে কি দিতে হবে? দৈর্ঘ্যটা দিতে হবে, প্রস্থটা দিতে হবে, তাহলে না সে ক্ষেত্রফল দিতে পারবে আমাদেরকে। এখন আমাদের এখানে লেন্থ এবং উইডথটা পাস করতে হবে, তাহলে আমাদের কি এটা ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের ইংরেজিটা জানি কি? এরিয়া স্যার। এরিয়া। 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 তাহলে দেখেন আমরা এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু উইডথ। এরিয়া, জি, ভি এ আর কিন্তু, হ্যাঁ, ভার বানান। এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে বলেন তো? লেন্থ গুণন, লেন্থ এখানে ইনটু গুণ উইডথ। মানে কিন্তু এক্স না, হ্যাঁ, গুণ মানে কিন্তু স্টার, উইথ, এরিয়া ইনটু উইথ। এটা দিলে সে করবে কি, ক্ষেত্রফল বের করতে পারলো। এখন এটাকে রিটার্ন করতে হবে, আর ই টি ইউ আর এন, রিটার্ন এরিয়া। এই যে আমরা একটা ছোট ফাংশন বানাই ফেললাম, এ কি করতে পারবে আমাদেরকে? এরিয়াটা মানে দৈর্ঘ্য প্রস্থ দিলে সে আমাদেরকে একটা ঘরের ক্ষেত্রফলটা বের করে দিতে পারবে। ধরেন আমার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 50/80। হ্যাঁ, ধরেন 50/80 বা 20/30, হোয়াটএভার। এটা তাহলে আমি বের করবো কিভাবে? ওয়েল, ফার্স্ট অফ অল আমাকে এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, যেটা রেজাল্ট নাম দিতে পারি আমরা, অথবা আমি লিখলাম বেডরুম। হ্যাঁ, প্রত্যেকটা ঘরের বের করবো আমি। বেডরুম ইজ ইকুয়াল টু ধরেন কত আমাকে বের করতে হবে, মেজার এরিয়া লিখতে হবে, মানে ফাংশনটা কল করতেছি আমি। ফাংশনের মধ্যে আমাকে বেডরুমের যে উইথ এবং লেন্থ সেটা দিতে হবে। ধরেন 20 × 30। হ্যাঁ, তাহলে আমাকে কি করবে? বেডরুমের ক্ষেত্রফলটা সে দেখাবে। তো এটাকে আমরা কনসোল লগ করতে পারি বা লেখার জন্য কনসোল লগ করি। তো কনসোল লগে আপনি চাইলে কোনো কিছু লিখতে পারেন। হ্যাঁ, ভেরিয়েবল প্রিন্ট করার সঙ্গে সঙ্গে কোনো কিছু কমা দিয়ে লিখতে পারেন। অবজেক্ট 600, দেখেন ক্ষেত্রফলটা বের করে দিলে সে কত? 600। তো আমি এখানে ধরেন লিখলাম যে মাই রুমস এরিয়া ইজ, আচ্ছা মাই রুমস না, দা রুমস এরিয়া। হ্যাঁ, দা রুমস এরিয়া ইজ, এখানে আবার এই কমাটা দিলে একটা সমস্যা, এই কমা দিই। ওকে, আচ্ছা এখানে ডাবল কোটেশন ইউজ করি আমি, আর এখানে সিঙ্গেল কোটেশন। এই কোটেশন দেওয়ার পর একটা প্রবলেম আছে, স্ট্রিং টু স্ট্রিং অনেক কিছু বোঝানোর আছে, বুঝাবো। কিন্তু যেহেতু আজকে আমি খুব বেশি সময় কন্টিনিউ করতে পারবো না, এই জন্য আসলে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় দেখাচ্ছি। এছাড়া কিন্তু আরো অনেক বেসিক বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, আসবো আমি। স্যার, ওই যে মাই রুম এরিয়া 600 এর পাশে অ্যাপ.জেএস ওইটা কি জন্য দেখাচ্ছে?
এটা হচ্ছে দেখাচ্ছে কোন জায়গা থেকে এটা রান হচ্ছে কনসোলে। হ্যাঁ, এটা দেখেন যে 18 নম্বর লাইনে app.js এর 18 নম্বর লাইনে ও এটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা কিন্তু ব্রাউজারে কিন্তু দেখি না, এটা জাস্ট আমরা এখানে তথ্যটা নিচ্ছি কনসোল করে, এজন্য এটা বের করে রাখছি। ওকে, স্যার ফাংশনটা রিটার্ন না করলে কি হয় স্যার ওই জায়গা থেকে, মানে রিটার্নের কাজটা কি? ওয়েল রিটার্নের কাজটা আমরা এখানে কনসোল করলাম না, না করে করলাম কি, এটা দিয়ে ধরেন আমরা অন্য কোনো কাজ করব, যে ক্ষেত্রফলটা দিয়ে ধরেন ক্ষেত্রফল বের করার পর আমরা ক্ষেত্রফলটাকে দিয়ে হয়তো আমি আমার কতগুলা টাইলস লাগবে, হ্যাঁ কতগুলা টাইলস লাগবে এটা আমি বের করব। তখন এখানে কনসোল করলে কিন্তু আমি আর ওই টাকাটা এখানে পাচ্ছি না, বুঝতে পেরেছেন? পাচ্ছি কি? স্যার এই জন্য স্যার রিটার্ন না করে যদি বাইরে থেকে কনসোল লগ করে ডিরেক্ট কল করি তাহলে হবে না? না, হবে না। এখান থেকে আমরা এই ডাটাটাকে ফেরত পাঠাবো, কারণ দেখেন ধরেন কমপ্লেক্সিটি আছে কিভাবে, আমার ধরেন আরো একটা রুম আছে, তো আমরা যখন এরিয়া ক্যালকুলেট করব কোনটা কোন রুমের ডাটা আপনি বুঝতে পারবেন। ধরেন আমার এটা হচ্ছে কিচেন, KITCHEN, হ্যাঁ কিচেন, কিচেনের মেজার এরিয়া আমি বের করি, ধরেন এটা হচ্ছে 12/10, হ্যাঁ 12/10 ধরেন। তো এখন আমাকে যদি এখন এখানে আমার কিচেনে কতগুলো টাইলস লাগবে, বেডরুমে কতগুলো টাইলস লাগবে ক্যালকুলেট করতে যাই, আমি যদি রিটার্ন না করি এইখান থেকে কোনটা কিসের এরিয়া আপনি তো বুঝতে পারবেন না, বুঝেন নাই? কিন্তু আমি যখন জি রিটার্ন স্যার। করে দিচ্ছি, এটা করতেছি কি প্রথমবার ডাটা নিয়ে বেডরুমের ডাটাটা বেডরুমে রাখতেছে, এরপর কিচেনের ডাটাটা কিচেনের মধ্যে রাখতেছে, এরপর আপনি বেডরুমের ডাটা নিয়ে কিচেনের ডাটা নিয়ে যা ইচ্ছে তাই করেন, সমস্যা নেই, বুঝেন নাই? জি স্যার, মানে রিটার্ন না করলে বাইরে থেকে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখা যাবে না? জি, বাইরে থেকে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখা যাবে না রিটার্ন না করলে। এজন্য আমরা রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন মানে কি, ডাটাটা ওখানে পাঠিয়ে দাও, ফেরত দিয়ে দাও, এখানে এসে চলে যাও। তার মানে দেখেন এখানে যদি আমি নিচে কোনো কনসোল লক করি, মজার ব্যাপারটা দেখেন, এইখানে যদি আমি কোনো কনসোল লক করি, ধরেন এখানে আমি লিখলাম যে টেক্সট, হ্যাঁ দেখেন টেক্সট কিন্তু আসতেছে না, কারণ কি রিটার্ন হয়ে যাওয়ার পরে ফাংশনে যেখান থেকে রিটার্ন হয় তার নিচে আর কোনো কিছু যায় না। আনএবল টু, এই দেখেন আনএবল, আনরিচেবল, মানে এই এখানে আর যাবে না কখনো, কারণ আগে রিটার্ন হয়ে গেছে, এখানে তো যাওয়ার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য ওইভাবে ইয়ে করতে হয়, লিখতে হয়। রিটার্ন দিলেই একবারে ফাংশন থেকে বাইরে বাইরে চলে যাবে। হ্যাঁ, এই এখান রিটার্ন থেকে দিলেই ফাংশন থেকে বাইরে চলে যাবে। এই বাইরে চলে আসবে। দেখেন এইভাবে আমরা আসলে ফাংশন লিখে লিখে ধরেন আমাদের এখন এই যে কিচেনের ইয়েটা লাগবে, কিচেনে KITCHEN, দেখেন এখানে কিন্তু এই যে রুম যে 120 এখানে পেয়ে গেলাম আমরা 120, এখানে পাইলাম 600, দুটো আলাদা আলাদা ডাটা নিয়ে আমরা যে কোনো সময় কাজ করতে পারছি। এখন আমাকে যদি বলে যে কিচেনে কতগুলো টাইলস লাগবে এটা ক্যালকুলেট স্যার করো, আমরা কিচেনটা তো রিটার্ন করি, তাহলে স্যার কিচেনটা স্যার মানটা দেখাচ্ছে কি জন্য আউটপুটে? কি বললেন বুঝিনি, একটু একটু লাউডলি বলেন, বুঝি নাই। না না স্যার বুঝতে পারছি স্যার, ভুল হয়েছিল। ঠিক আছে কনসোল ইউজ করলে তো মানে ওই মানটা দেখা যাবে এই না ফাংশনটা যে কিন্তু আমরা কনসোলে বারবার আছে। ইউজ করতে পারবো, হ্যাঁ যতবার ইচ্ছে ইউজ করতে পারবো। এই ফাংশনটাকে শুধুমাত্র কিন্তু এই যে বেডরুমের জন্য না, এই ফাংশনটা সবার জন্য, যে ইচ্ছে সেই ইউজ করতে পারবে, শুধু ইউজ করে একটা ভেরিয়েবলের মধ্যে মানটা নিয়ে রাখতে হবে, দ্যাটস ইট। ক্লিয়ার? তো এই হলো ফাংশনের ব্যাপার স্যাপার, আপনারা ফাংশন এভাবে ইউজ করে বিভিন্ন কিছু ক্যালকুলেট করতে পারবো। এখন আপনাদের যদি একটা টাস্ক দেওয়া হয়, আচ্ছা বলেন তো, যে আমরা এখন যদি চিন্তা করি যে টাইলস কতগুলো লাগবে আমাদের বেডরুমে, কতগুলো লাগবে আমাদের কিচেনে, ফর সিম্পলিসিটি আমরা ধরে নেই যে টাইলসের প্রত্যেকটা টাইলসের মাপ হচ্ছে 1 ফিট, 1 স্কয়ার ফিট, হ্যাঁ অর্থাৎ সব দিকে 1 ফিট করে, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেট করবো কিভাবে আমরা বলেন তো? স্যার এরিয়া কি টাইলসের স্কয়ার ফিট দিয়ে ভাগ দিয়ে দিতে হবে স্যার? এক্স্যাক্টলি, ভাগ করলে বের হয়ে আসবে। তাহলে আমরা এখানে আরেকটা ফাংশন লিখতে পারি, ফাংশন রিকোয়ার্ড টাইলস, হ্যাঁ এখানে আমাদের দুইটা ডাটা দিতে হবে, তাই না? কি কি ডাটা বলেন তো? প্রথম ডাটা হচ্ছে আমাদের রুমের এরিয়া, তাই না, রুমের এরিয়া দিতে হবে। আর দ্বিতীয় ডাটা হচ্ছে টাইলসের এরিয়া দিতে হবে। তো আমরা টাইলসের এরিয়াটা যদি স্ট্যাটিক লিখি, তাও লিখে রাখি এখানে টাইলস এরিয়া, ধরেন এখানে লিখলাম, তো টাইলস এরিয়াটা একটু হোল্ড করবেন।
খেয়াল করেন যেখানে ছিলাম আমি, যে টাইলস রিকোয়ার্ড টাইলস এর মধ্যে আমরা এই টাইলস এরিয়া যেটা লিখছি এটা কিন্তু আমরা এখানে দেওয়ার সুবিধা হলো ভিতরে হার্ড কোড না করে দিয়ে আমরা পরবর্তীতে চাইলে টাইলসের সাইজটা চেঞ্জ করেও দেখতে পারি। ধরেন আমরা টাইলস এরিয়া লিখলাম এখানে 1 স্কয়ার ফিট। 1, আচ্ছা 1 দিলে জিনিসটা খুব একটা ভালো হবে না। যদি আমি 12 দেই, 12 ফুট 10 ফিট করে না? আচ্ছা 1 স্যার নরমালি স্যার টাইলসের এরিয়া 2 স্কয়ার ফিট বা 4 স্কয়ার ফিট এরকম হয়। আচ্ছা 2 থাক, দেখি কি হয়, বা 4 থাক, 4 থাক, হ্যাঁ 2 2 4। এখন দেখেন এটাকে আমরা এখন ক্যালকুলেট করব এখানে। তাহলে আমাদের কি করতে হবে? সিম্পল কি করতে হবে? ধরেন এখানে একটা ভ্যারিয়েবল নিলাম আমি কোয়ান্টিটি নামে, কিউটিওয়াই কোয়ান্টিটি কতগুলো লাগবে, এটা হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই টাইলস এরিয়া, তাই না? এরকম করলে তো হওয়ার কথা। দেখি পারি কিনা জি আমরা। স্যার। রিটার্ন কিউটিওয়াই, তাহলে দেখেন কতগুলো টাইলস লাগবে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো এই ফাংশনের সাহায্যে, তাই না? তো এখানে আমাদের কি কি পাস করতে হবে? টাইলস এরিয়াটা অলরেডি দেয়া আছে, এখানে লিখে রাখছি, যার কারণে আর নতুন করে পাস করতে হবে না। পাস করতে হবে, তো এখানে না দিয়ে আমি যদি এখানে এখন বের করি, এখানে যদি লিখি আমরা, ধরেন এই দুটো আপাতত কমেন্ট করে রাখলাম, এখানে আর লাগতেছে না। সেটা হচ্ছে প্রথমত আমাদের যেটা লাগবে, var এর মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতেছি যে ফর বেডরুম ইজ ইকুয়াল টু কত হবে, ওয়েল রিকোয়ার্ড টাইলস লিখতে হবে ফার্স্টে, রিকোয়ার্ড টাইলস এবং এখানে পাস করতে হবে দুইটা আর্গুমেন্ট। কি কি? প্রথমটা হচ্ছে এরিয়া, তো এরিয়া কিন্তু আমরা এই যে বেডরুমেরটা দিতে চাইলে বেডরুমেরটা এখানে পাবো, তাই না? আর দ্বিতীয়টা হচ্ছে এই যে এই টাইলসের ইয়ে কত, ধরেন আমাদের 4 স্কয়ার ফিট, 4টা আমরা এখানে লিখে দিলাম। এরপর আমরা যদি এটাকে কনসোল লগ করি যে ফর বেডরুম দেখেন এখানে 150 টাইলস লাগতেছে আমার। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তো একটু আগে পজ করছিলাম। আচ্ছা দেখেন এই যে এখানে 40টা লাগবে এখানে, আর উপরেরটাতে কতগুলো লাগবে? 150। তো এই হলো ব্যাপার, যে এইভাবে আপনারা কিন্তু যে কোনো ছোটখাটো ক্যালকুলেশন, একবারে এত বড় ক্যালকুলেশন করার দরকার নাই, আস্তে আস্তে আপনারা যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, হ্যাঁ এরকম করে প্রত্যেকটা বের করতে হবে। তো আশা করি ফাংশন এবং ভেরিয়েবলের যে ছোট দুইটা ইম্পর্টেন্ট বিষয় আমি বুঝালাম, এটা বুঝতে পেরেছেন? ঠিক আছে, তো এখন আপনারা এই দুটো প্র্যাকটিস করবেন। এরপরে আপনাদের সঙ্গে আজকে আর দেখা হবে কিনা জানি না, হয়তো কাউকে অ্যাসাইন করে যাব, অথবা যদি দেখা হয় আমি ফিরে এসে আবার চেক করব। হ্যাঁ, তো আপাতত আপনারা এটা প্র্যাকটিস করবেন ফর 20 মিনিটস। যোগ করতে হয় কিভাবে, ঠিক আছে? যোগ করার জন্য বের করবেন সেম জিনিসটা, আমি মুছে দিয়ে দেখাই দিই একবার কি করতে হবে। এটাও মুছে দেই, ওকে ওকে, এই কাজটা আপনাদের করতে হবে। এখানে যা দেখা যাচ্ছে, মানে যোগ করার জন্য কি করবেন আসলে, ফার্স্ট অফ অল লিখতে হবে যোগ করার জন্য যে ফাংশনটা দিবেন তার নাম আপনার ইচ্ছে মতো নাম দিবেন, দুইটা ভ্যালু, এবারে যোগ করে রিটার্ন করে দিবে। এরপর আমরা যোগের একটা নাম দিব, ধরুন রেজাল্ট 1, এরপর এখানে এই ফাংশনের নাম, তারপর দুইটা ডাটা পাস করে দিব, আর লাস্টে এসে আমরা একটা কনসোলের সাহায্যে এখানে চেক করব ডাটাটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ফর 20 যোগ মিনিটস। করলে তো প্লাস চিহ্ন দিতে হবে না? হ্যাঁ প্লাস চিহ্ন দিতে হবে না যোগ করলে? হ্যাঁ, যোগ করলে গুণের জায়গায় প্লাস দিবেন। আমি একটু আগে করলাম না যোগটা সেভাবে। আর এই জাভা স্ক্রিপ্ট দিয়ে যোগ বিয়োগ গুণ এইগুলা মানে পরবর্তীতে লাগে? এই যে হ্যাঁ লাগবে, এগুলো অনেক কাজে লাগে, শুধু লাগে না, অনেক প্রয়োজনীয়। যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাকচুয়ালি মনে হতে পারে যে এটাও আসলে আমরা যখন শিখছি তখনও মনে হতে পারে যে এটা আসলে কি দরকার, সেটের অনেক কিছু আছে, কি দরকার মনে হতে পারে। আমরা বীজগণিত যখন শিখছি সেট শিখছি না, সেট শিখছিলাম। জি স্যার। জি স্যার। জি স্যার। কি কাজে লাগবে, কিন্তু দেখবেন এই যে নেক্সট 4-5 দিন আমরা যদি জাভাস্ক্রিপ্ট শিখি, হ্যাঁ দেখতে পাবেন যে আসলে এটা কত প্রয়োজনীয় জিনিসগুলা আমরা কাজে লাগাবো। সেট, জি স্যার। অ্যাবসলিউট, পরম মান, এই বিষয়গুলো আমরা কাজে লাগাবো। এভারেজ কিভাবে বের করতে হয়, হ্যাঁ এগুলো আমরা শিখবো। তো এখন আপনারা যোগ কিভাবে করতে হয় এটা করবেন। আমি একটু জাস্ট বাইরে যাব। ইয়া লেখেন, আপনি প্রোফাইল দেখেন,
গ্রাফিক্স ডিজাইনার মানে হাইয়েস্ট সেলার যারা আছে তাদের 3-4টা প্রোফাইল দেখেন ফাইবারে। লোগো ডিজাইন দেখি স্যার। হাইয়েস্ট সেলার যারা, টপ রেটেড সেলার, বুঝতে পেরেছেন? লেভেল 2 এর সেলার স্যার। এনারটা দেখি। ওনারটা দেখেন। জি স্যার। কি কি দিয়েছে ওনারটা দেখেন। স্যার এই যে এখন এখানে ওনার মানে যে দেখেন ডেসক্রিপশন কি কি দিয়েছে, বুঝতে পেরেছেন? ডেসক্রিপশন এবং ওনার যে মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এইগুলাতে কি কি আছে দেখেন, এইগুলো দেখেন একটু। এইভাবে 3টা থেকে 4টা আপনি প্রোফাইল দেখবেন। 3টা থেকে 4টা প্রোফাইল দেখার পরে নিজের মনের মতো করে একটা বানাবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আপনাদের ইমপ্রেশন উঠবে সবচেয়ে বেশি। আর ইমপ্রেশন অর্গানিক ভাবে তাহলে উঠানো স্যার কি, আমি এই যে গিগগুলা বানিয়েছেন জাস্ট হচ্ছে এই গিগগুলা আপনার মানে যে ওদের ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে না। বাইরের এক্সপেকটেশন বা আমি যে কোনো কিছু দেখার সাথে সাথে মানুষ প্রথমে দেখে যে কোনো একটা আইসক্রিম কোনো কিছু দেখলে যে সাথে সাথে খাওয়ার একটা আগ্রহ থাকে, বুঝতে পেরেছেন? জি স্যার। অ্যাডে আপনি যে অ্যাডটা দিচ্ছেন, আপনি তো অ্যাড দিচ্ছেন, রাইট? জি স্যার। আপনারা যে অ্যাডটা দিচ্ছেন, এই অ্যাডটা যখন আই ক্যাচিং বা দৃষ্টি মানে মুগ্ধ হচ্ছে না, তখন কি কেউ আসবে আপনার ওই মানে অ্যাডে? কথা কি বুঝতে পেরেছেন? না স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো আপনাদেরকে প্রথমে কি করতে হবে, টেস্ট করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। আপনাকে দেখতে হবে বিভিন্ন টাইপের আপনি ইয়ে দিয়ে আপনি হচ্ছে আপনার যে ক্রিয়েটিভিটি বা যে পোস্টটা করছেন, কিভাবে পোস্ট করলে আমার ইমপ্রেশনটা বেশি হচ্ছে, ঠিক আছে? জি স্যার। তো কন্টিনিউয়াস টেস্ট এন্ড এক্সপেরিমেন্ট করতে থাকেন। যতক্ষণ না পর্যন্ত কাজ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পোস্টটাকে মডিফাই করতে থাকেন। তো ফাইনালি দেখবেন যে আপনার কেউ না কেউ আপনাকে কাজ দিয়েছে। জি স্যার। তাহলে আমার ভালো হবে স্যার এই গিগগুলাকে চেঞ্জ করা। না না, এই গিগগুলো নতুন গিগ পাবলিশ করা, এই গিগগুলোকে চেঞ্জ করার কোনো দরকার নেই। এই গিগগুলো চেঞ্জ করলে কোনো কাজেই আসবে না। ডিলিট করে জি স্যার, ডিলিট করে আমি আবার নতুন ভাবে গিগ নতুন ভাবে আপনার ওই যে যে থিওরিটা দিলাম বা যে ইয়াটা দিলাম 3-4টা দেখবেন, 3-4টা দেখার পর ওদেরটা কি বলেছে ওই অনুযায়ী আপনি নতুন ভাবে একটা তৈরি করবেন। ওদেরটা হুবহু কপি করবেন না, বাট আপনি আপনার নিজের মতো করে একটা বানাবেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখবেন ইমপ্রেশন এখন সবচেয়ে বেশি যে ক্রিয়েট এখানে হবে। যে রেসপন্স রেট, জি স্যার, স্যার এখানে যে রেসপন্স রেট অর্ডার অর্ডার, এটা কি কোনো সমস্যা হবে? এখন তো 0 হয়ে গেছে স্যার। এখন 0 হলে সমস্যা নেই, এটা আস্তে আস্তে আপনার বাড়বে। আবার যখন ভালো ইমপ্রেশন তৈরি হবে তখন আস্তে আস্তে এটা ইমপ্রুভ হবে। তাহলে আমাকে এই অ্যাকাউন্টটা ক্লোজ করে নতুন অ্যাকাউন্টের দিকে যাওয়ার দরকার নেই? না, নতুন অ্যাকাউন্টের দিকে যাওয়ার দরকার নেই। এই অ্যাকাউন্ট দিকে আপনি যখন টাইম দিবেন তখন আস্তে আস্তে এই অ্যাকাউন্টে উঠে যাবে। জি স্যার। দিস অ্যাকাউন্ট ইজ নট ডেড। এখনো এই অ্যাকাউন্টটা মরে যায় নাই, তার মানে এখনো জীবিত আছে। আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আর মোরে যান, মোরে ক্লিক করেন। আপনি এইখানে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, বুঝতে পেরেছেন? জি স্যার, অলরেডি স্যার 748টা সেন্ড করছি স্যার। এই যে 30 ডেজ এই যে $500 একটা এই যে অফার আসছে। জি স্যার। কথা বুঝতে পেরেছেন সবাই? ফাইবারের গিগটা আসলে কি রকম হওয়া দরকার? জি স্যার।
আচ্ছা, নামাজের ব্রেক কয়টা থেকে কয়টা দেয়? ফিক্সড কোনো টাইম নাই। আচ্ছা, আর কারো অ্যাকাউন্টে তো সমস্যা বুঝতে পেরেছেন তো? জি স্যার। আপওয়ার্কে কারো কোনো প্রোফাইল আছে? স্যার আপওয়ার্কে একটা প্রোফাইল ক্রিয়েট করছি স্যার। ওটা অ্যাপ্রুভ হয়েছে? জি অ্যাপ্রুভ হয়েছে। দ্যাটস গ্রেট। স্যার আপওয়ার্কের প্রোফাইলটা কি লগইন দিব? হ্যাঁ, লগইন দেন তো দেখি। ওকে স্যার। অফার সেন্ড করেছেন ইয়ে আর কি, কানেক্ট ছিল কয়টা? কানেক্ট দিয়েছিল কয়টা? 20টা স্যার। তার মানে 11টা কানেক্ট অ্যাভেলেবল আছে। জি স্যার। আচ্ছা, দ্যাটস গ্রেট। ফটোগ্রাফি, আর্ট ইলাস্ট্রেশন, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং এন্ড আদার সেলস। ওকে। আপনি আপনার প্রোফাইলে যান তো দেখি। মাই জবস এ না গিয়ে আপনি আপনার প্রোফাইলে যান। ফাইন্ড ওয়ার্কের ওখানে মাই স্যার। প্রোফাইল আছে। ফাইন্ড ওয়ার্কের ওখানে মাউস রাখেন, হ্যাঁ ওই প্রোফাইল। প্রোফাইল। জি স্যার। কাজের স্যাম্পল আছে যে আপনি যে কাজগুলো করেছেন এই কাজের কোনো স্যাম্পল আছে? স্যার এখানে এমনি দুইটা আমার একটা পোর্টফোলিও আছে ফ্লিকারে, ওইটাই স্যার এখানে কিছু আপনি লিংক কিসের জন্য দিয়েছি এবং পোর্টফোলিও দিয়েছেন এটা? স্যার লোগো ডিজাইন এবং ডাটা এন্ট্রি। লোগো ডিজাইন, লোগো তো এরকম ডিজাইন হয় না। লোগো তো এতগুলো লোগো একসাথে থাকে না। স্যার এর ভিতরে অনেকগুলা ইয়ে আছে আলাদা আলাদা লোগো আছে এবং একটা জায়গায় অনেকগুলা দেওয়া আছে স্যার। আপনাকে ডিফারেন্ট ইয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। পোর্টফোলিও যেটা বানিয়েছেন সেটা ঠিক আছে, বাট এটা ইয়ে করতে হবে আপনার ডিফারেন্ট মানে যে আপনার একটা ইমেজের মধ্যে একটাই থাকবে এরকম। একটা জি এটা তো আছে প্রিভিয়াস আছে ওয়ার্কের একটা স্যাম্পল, সেটাতে এতগুলা লোগো থাকবে না। জি জি। এটা তো গিগ না, এটা হচ্ছে একটা কাজের স্যাম্পল। কাজের স্যাম্পল বুঝতে পেরেছি, বাট আপনার এটা মনে হচ্ছে কি যে আপনার অনেকগুলা কিন্তু স্ক্যাটার্ড ইনফরমেশন, বুঝতে পেরেছেন? জি স্যার। সেই সাথে মানে পাশে আপনি যেটা দিয়েছেন এটা হচ্ছে আপনার ডেটা এন্ট্রির সাথে গ্রাফিক্স ডিজাইনের আবার দুইটা কিন্তু একসাথে কিন্তু যায় না। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আপনি যদি ডেটা এন্ট্রি নিয়ে কাজ করতে চান তো আপনি ডেটা এন্ট্রি নিয়ে কাজ করেন। জি। তাহলে আমি যে কাজটা করব একটা অ্যাকাউন্টে একটা কাজ করলে বেটার হবে। হ্যাঁ, ডেটা এন্ট্রি নিয়ে আপনি হয়তোবা মানে আর আপওয়ার্কে আপনি দুইটা অ্যাকাউন্টে একসাথে লগইন করতে পারবেন একটা পিসি দিয়ে, একটা অ্যাকাউন্টে লগইন করতে হবে। জি। আপনি ফাইবারে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, নো প্রবলেম, বাট আপওয়ার্কে দুইটা অ্যাকাউন্টে লগইন করলে দুইটাই সাসপেন্ড করে দেবে, ব্লক করে দেবে সাথে সাথে। স্যার আমার একটা কোশ্চেন আছে। শিওর। আমার হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, আমি প্রোডাক্ট লিস্টিং এর কাজ করি, তো অলরেডি আমি কয়েকটা জব করছি আপওয়ার্কে প্রোডাক্ট লিস্টিং এর উপরে। তো আমি পরবর্তীতে কি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের উপরে কি আমি কাজ করতে পারবো আমার ওই সেম অ্যাকাউন্টে? সেম অ্যাকাউন্টে হ্যাঁ করা যাবে, স্পেশালিস্ট স্কিলে ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্ট দিয়ে দিবেন, করা যাবে। মানে এর আগে অলরেডি 6টা জব করছি আমি আপওয়ার্কে প্রোডাক্ট লিস্টিং এর উপরে। সমস্যা নেই, করা যাবে। আচ্ছা আচ্ছা।
আপনি স্পেশালিস্ট একটা প্রোফাইল আছে না, জেনারেল প্রোফাইলে তো প্রোডাক্ট লিস্টিং এর কাজ করেছেন, স্পেশালিস্ট প্রোফাইল, দুইটা প্রোফাইল। জি জি। আর একটা বলি, আপনার বালাদুল আমিন, আপনার যে প্রবলেমটা হচ্ছে, আমি আপনার কেন কাজ করছে না সেটা বলি। জি স্যার। এর মেইনলি কারণ হচ্ছে কি, যে আপনি দুইটা স্কিল একসাথে দিয়েছেন, কোনোটা স্কিলেই ওরা যখন দেখছে যে আপনি কোনোটা স্কিলে এক্সপার্ট না, জি স্যার। এর কারণে ওরা আপনাকে কাজ দিচ্ছে না। হয় আপনাকে ডেটা এন্ট্রিতে যেতে হবে, আর না হয় আপনাকে গ্রাফিক ডিজাইনে আসতে হবে। জি স্যার। বি মোর স্পেসিফিক, আপনাকে অবশ্যই স্পেসিফিক হতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। আদারওয়াইজ ইটস কোয়াইট টাফ কাজকে ল্যান্ড করা, কারণ সবাই চায় হচ্ছে স্পেশালাইজড স্কিল বা স্পেশাল যারা আছে তাদেরকে চায়। সামহাও দেখেন, আপনার হার্টের যদি প্রবলেম হয়, তাহলে কি আপনি নরমাল মেডিসিন স্পেশালিস্টের কাছে গেলে হবে? না স্যার। তো আপনাকে কার কাছে যেতে হবে? হার্ট স্পেশালিস্টের কাছে। তো হার্ট স্পেশালিস্টের কাছে যদি যেতে হয়, তাহলে আপনি এখানে কি করেছেন দেখেন। কথা বুঝতে পেরেছেন আমার? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এর কারণে ওরা আপনার আপনি ইয়া পাঠাচ্ছেন, কানেক্ট পাঠাচ্ছেন, এর কারণে ওরা আপনার ইয়াটা করছে না, ভাবছে যে পাঁচমিশালি জগা খিচুড়ি, বুঝতে পেরেছেন? জি জি স্যার। এর কারণে কাজ দিতেছে না। আর তো এটা মানে এটা সব ক্ষেত্রে, শুধুমাত্র আপওয়ার্কের ক্ষেত্রে না, এটা ফাইবারের ক্ষেত্রে একই। যে যে কাজটাতে যখন স্ট্রং 20টা জি স্যার, আমার কানেক্টর গুলা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন তো আমাকে আবার কানেক্টর কিনতে হবে। কানেক্ট কিনতে পারবেন আপনি, পায়োনিয়ার অ্যাকাউন্টে কারো কাছ থেকে ইয়ে নেবেন, ডলারটা লোড করায় নেবেন। জি স্যার। ডলার লোড করে আপনি হচ্ছে 30টা কানেকশন কিনে নেবেন, 30টা কিংবা 60টা একবারে 50 থেকে 60টা কানেকশন কিনে নেবেন একবারে 2 মাসে। জি স্যার। বুঝতে পেরেছেন? 2 মাসে মনে করবেন যে 2 মাসে এটা আমার ইনভেস্টমেন্ট। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর 2500 থেকে 2500 টাকা লাগবে, হয়তো 2500-2600 টাকার মতো লাগবে। আপনি ইনভেস্ট করবেন, সমস্যা কি? এত মানে কত টাকা কত জায়গায় তো যায়। জি স্যার। কথা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, কিছু পেতে হলে কিছু দিতে হবে স্যার। আপনি উইদাউট চিনি ছাড়া কি পিঁপড়াকে আনতে পারবেন? জি স্যার। চিনি ছাড়া কি পিঁপড়াকে আনতে পারবেন? না স্যার। তাহলে কি করতে হবে? চিনি ছিটাইতে হবে। চিনিটাই হচ্ছে ইনভেস্টমেন্ট, বুঝতে পেরেছেন? জি স্যার। পৃথিবীতে মাংনা কোনো কিছু হয় না। একটা কথা বলে রাখি, পৃথিবীতে কোনো কিছুই আপনার ফ্রি না। আপনি কোনো কিছুই মনে করবেন যে কোনো কিছু হয় সময়কে ব্যয় করছেন, না হয় টাকাকে ব্যয় করছেন। আমরা টাকাকে প্রাধান্য দেই, বাট সময়কে প্রাধান্য দেই না। বাট সময় কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সময়। আপনি আপনার যত টাকাই থাকুক না কেন, আপনি সময়কে কখনো কিনতে পারবেন না। জি স্যার। কথা সবাই বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ফ্যাক্ট। তো হ্যাঁ বলেন। বুঝতে পেরেছি স্যার। সামহাও ধরেন আপনি গতকালকে কোনো একটা জিনিস মিস করেছেন, ওই চান্স কি আপনি আবার পাবেন? না স্যার। না স্যার। সময়কে যত বেশি ভ্যালু দিবেন, তত বেশি উপরে উঠবেন। আর সময়কে যত বেশি অবহেলা করবেন, তত বেশি নিচে যাবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমি আপনাদের বলি, ইফ ইউ ওয়ান্ট টু বি রিয়েলি গ্রেট সাকসেসফুল ম্যান, যদি ভালো একজন সাকসেসফুল ম্যান হিসেবে যদি উঠে চান, সো ইটস বেটার যত দ্রুত সম্ভব বিয়ে করা। বুঝতে পেরেছেন? স্যার বুঝলাম না কথাটা। বললাম যে যত দ্রুত সম্ভব বিয়ে করা। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এই ক্যারিয়ারের আর্লিতে যদি দায়িত্বটা রেসপন্সিবিলিটি নিতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি সাকসেসফুল হবেন। আর সফলতার কোনো বয়স নেই। কারো হয়তো বা সফল হইতে 40 বছর লাগে, কারো হয়তো 50 বছর লাগে, কারো হয়তো 25 বছরে আসে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সফলতার কোনো বয়স নেই। আমরা যে আসলে সোসাইটিতে আমরা যে ওয়ার্ডটা শুনি যে
আগে প্রতিষ্ঠিত হওয়ার কোনো ইয়া নেই, লিমিট নেই। আপনি দেখবেন হয়তো বা কেউ যদি 50,000 টাকার একটা স্যালারি পায়, তার কিন্তু টার্গেট থাকে আমি 2 লাখ টাকার একটা স্যালারি কিভাবে পাবো। তো ওর কাছে যখন 2 লাখ টাকার পাবে তখন 5 লাখ টাকা, ঠিক আছে। এক্সপেকটেশন হরিজন্টালি আপনার উঠতে থাকে। আর পৃথিবীতে লং টার্ম টিকে থাকার আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে আপনি যাই করেন অন্য মানুষ যাতে কপি না করতে পারে। কথা বুঝতে পেরেছেন? স্যার বুঝলাম না স্যার। আপনি যাই করেন না করেন অন্য মানুষ যাতে কপি না করতে পারে আপনার স্কিল, আপনি যেটাই করেন। কথা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সে বলেন। স্যার আমরা যখন কোনো বায়ারকে রিকোয়েস্ট করব আপওয়ার্কে, তখন যদি পেমেন্ট ভেরিফাইড না থাকে সেটা কি রিকোয়েস্ট করা ঠিক হবে? পেমেন্ট ভেরিফাইড না থাকলে রিকোয়েস্ট করা দরকার নেই। জি স্যার। পেমেন্ট ভেরিফাইড এবং দেখবেন কত টাকা সে মানে যে পেমেন্ট করেছে। জি স্যার। আর একটা বিষয় হচ্ছে ইন্ডিয়ান এবং হচ্ছে পাকিস্তানি কোনো বায়ারের সাথে আপনি কাজ করবেন না। জি। ইভেন আমি নিজেও কিন্তু ইন্ডিয়ান এবং পাকিস্তানি বায়ারের সাথে আমি চেষ্টা করেছি যে মানে আসলে মানে সবাই বলে ঘটনাকে, আমি নিজেও বলি ঘটনাকে, তো এটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখেছি না প্রুভেন। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার আপ, হ্যাঁ বলো। স্যার পাকিস্তানি এবং ইন্ডিয়ান বায়ারদের সব থেকে সমস্যা কাদের, ইন্ডিয়াদের না পাকিস্তানদের? সবচেয়ে দুটাই, কোনোটা চেয়ে কোনোটা কম না। বুঝতে পেরেছেন? জি স্যার। বাটপাড়িতে কোনোটা চেয়ে কোনোটা কম না। জি স্যার, আপনি কি বলছিলেন? তো আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। একটু টেস্ট করে দেখতে পারেন যে আসলে মানে এর মধ্যে আসলে কেমিস্ট্রিটা। তো আপনাদের আরেকটা জিনিস বলি, ফাইবার এবং হচ্ছে আপওয়ার্কের সিকিউরিটির ক্ষেত্রে কিছু কথা বলবো আজকে। সিকিউরিটিটা আসলে কেমন হওয়া দরকার, এদের কিছু রুলস আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। ফাইবার এবং আপওয়ার্কের কিছু রুলস আছে যে আপনি আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। যেমন স্যার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্কাইপ আইডি, এই ধরনের। স্কাইপ আইডি, কিংবা আপনি তাকে প্রেমের প্রস্তাব কিংবা কোন প্রস্তাব তাকে দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার কিন্তু ফাইবারে যখন বায়াররা রিকোয়েস্ট সেন্ড করে দেখি যে বায়ার রিকোয়েস্ট আছে, অনেকে জিমেল অ্যাড্রেস বা মেল অ্যাড্রেস দেওয়া থাকে, সেই ক্ষেত্রে জিমেইল অ্যাড্রেস দেওয়া থাকতে পারে, জিমেইল আপনি মেইলে কথা বলতেই পারেন। বুঝতে পেরেছেন? জি স্যার। জিমেইলটা এতটা ওরা ইয়ে করে না, কারণ জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। কিন্তু স্যার বায়ারের সাথে চ্যাট করতে গিয়ে যদি এটা দেওয়া হয় তাহলে আর আমি যতটুকু জানি যে কাজ নিয়ে যদি আলোচনার ক্ষেত্রে জিমেইলটা নিয়ে আলোচনা চলে আসে, সেক্ষেত্রে সমস্যার কথা না। না, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। বাট এর মধ্যে একটা জিনিস কি, আপনি যে অ্যাকাউন্টে কাজ করছেন ওই অ্যাকাউন্ট ছাড়া আদার্স কোনো অ্যাকাউন্টের যদি রিলেশন, ফেসবুকের অ্যাকাউন্ট মনে করেন যে আপনি ইয়াটা করে দিয়েছেন, ফেসবুক অ্যাকাউন্টের হচ্ছে আপনি লিংকটা দিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? জি জি। তো এই ক্ষেত্রে প্রবলেম হয়। আপনি এক্সিস্টিং মার্কেটের জন্য আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা ব্যবহার করতেই পারেন। ও যখন দেখছে যে ফেসবুকে আপনি ওনাকে নিয়ে যাচ্ছেন কিংবা অন্য কোনো মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছেন, তখন দেখছে যে এটা যখনই দেখে তখন মানে যে প্রথমত দু একবার দেখে, ওয়ার্নিং দেয়। ওয়ার্নিং দেওয়ার পরে যখন দেখে না আসলে সংশোধন হয়নি, সাথে সাথে তখন ওই যে অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। বুঝতে পেরেছেন? জি স্যার। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট ফাইবার এবং আপওয়ার্ক দেখবে অনেকদিন, মানে কিছুদিন আর কি ওরা মনিটর করে যে কোন অ্যাকাউন্টে আসলে কাজ হচ্ছে না। ঠিক আছে? জি।
তো এই অ্যাকাউন্ট গুলো ওরা আস্তে আস্তে কি করে, এই অ্যাকাউন্ট গুলো আবার আস্তে আস্তে ওরা করে দেয়, ওয়ার্নিং দিতে দিতে লাস্ট পর্যন্ত যখন করে না, তখন এই অ্যাকাউন্ট গুলোকে একবারে নিচের দিকে ফেলে দেয় মার্কেট থেকে, যেহেতু এরা কাজ করছে না, এদের দরকার নেই। কথা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওরা সবসময় চায় একটা পটেনশিয়াল কাস্টমার এবং পটেনশিয়াল বায়ার, যারা ওদের কাজ করে দিবে। লাভ না হলে কাউকে কি কেউ রাখে? ফর এক্সাম্পল ধরেন আপনাকে আমি মানে আপনাকে একটা কোম্পানির গুরুত্বপূর্ণ একটা পোস্টে বসানো হলো, বাট আপনি যদি ওই কোম্পানির কে প্রফিট না করে দিতে পারেন, ওই কোম্পানিকে আপনাকে কতদিন বসায় বেতন দিবেন? স্যার প্রথমে ওয়ার্নিং দিবে, শেষ অবধি কোম্পানি আমাকে ছাঁটাই করে দিবে যখন ভালো কিছু না পাবে আমার থেকে। এটাই হয় স্বাভাবিক কারণবশত, কিন্তু এটাই হয়। তো এখন একটা বিষয় হচ্ছে কি, যে আমরা একটা ব্রেকে যাব, নামাজের জন্য একটা মানে ব্রেকে যাব, নামাজ পড়ে এসে দেন হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কিছু, অ্যাকাউন্ট রিলেটেড এবং গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করবো, বুঝতে পেরেছেন? ওকে স্যার। কত মিনিটের ব্রেক স্যার? 30-এ ব্যাক করব। 30। ওকে স্যার। ভাইয়া রেকর্ডিংটা একটু পজ করে রাখেন। হ্যাঁ, রেকর্ডিং পজ করে রাখছি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি কিন্তু ম্যান হিসেবে কিন্তু আমি এখন আসলে অনেক কিছু জানি না, যত মানে জানার চেষ্টা করি তত মনে হয় যে আমি আরো আসলে মনে হয় যে কিছু জানি না, বুঝতে পেরেছেন? এটা আমি মানে যে মানে আমার একটা হ্যাবিট হচ্ছে প্রতিদিনই নতুন কিছু শেখা, এটা আমার হ্যাবিট। তো এখানে একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি যখন নলেজের দিকে যাবেন তখন দেখবেন যত বেশি আহরণ করছেন তত বেশি আহরণ করতে ইচ্ছে করবে। ইটস লাইক ওশান। আপনি মনে করেন সমুদ্র থেকে এক ফোঁটা জল, মানে যে এক ফোঁটা পানি নিলেন। স্যার বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না কথাটা। ক্রিয়েটিভিটি হচ্ছে সমুদ্রের মানে পানির মতো, বুঝতে পেরেছেন? জি স্যার। মনে করেন আপনার তৃষ্ণা পেয়েছে, বা মানে যে খুবই তৃষ্ণার্ত, আপনি মনে করেন কিছুটা খেলেন, আপনাকে এরকম মনে করেন যে প্রতিবারই খেতে ইচ্ছে করবে, আপনি কখনো খেয়ে এটাকে শেষ করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? নলেজটা কিন্তু এরকমই। আপনি যতই আহরণ করেন ততই মনে হবে যে আমার মানে যে আপনার মধ্যে ক্ষুধাটা বাড়তে থাকবে। তার মানে কি আপনি লাস্ট পর্যন্ত কি একবারে সব আহরণ করতে পারবেন? ইটস নট লাইক দ্যাট, এটা সম্ভব না। স্যার কখনোই পসিবল না। এটা কখনোই পসিবল না, এটা পৃথিবীতে এখন পর্যন্ত কেউ পারেনি, এবং ভবিষ্যতে কেউ পারবে না, ঠিক আছে? আর ইন দ্যাট পার্সপেক্টিভ আমরা মানে দেখি যে আইনস্টাইন বলেন, নিউটন বলেন, এরাও কিন্তু এদের 100% ব্রেন কিন্তু এরাও কিন্তু ইউজ করতে পারেনি। এরা 2.5 মানে সর্বোচ্চ 2.5% পর্যন্ত ইউজ করেছে ব্রেনে। কথা কি বুঝতে পেরেছেন? তো মানুষ একটা টাইমে 90% যদি ইউজ করে, ব্রেনের যদি 90% ইউজ করে, তাহলে আমাদের পৃথিবীটা কেমন হবে চিন্তা করেন। কথা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। 2% যদি আমরা এরকম দেখি, তাহলে 90% যদি ইউজ করে, কিংবা 80-70%, তাহলে কিরকম হবে পৃথিবী? স্যার আমরা এখন যেটা স্যার অসম্ভব মনে করি স্যার সেটাই সম্ভব হবে। আমরা যেটা অসম্ভব মনে করছি সেটাই পসিবল হবে, বুঝতে পেরেছেন? আপনি এমন কিছু টেকনোলজি দেখে যাবেন যেটা কখনোই চিন্তাই করেননি যে এই টেকনোলজিটা আসবে, কখনোই চিন্তাই করেন। আর সেটা মানুষরাই হচ্ছে আপনার ডেভেলপ করবে, বিভিন্ন মানুষই ডেভেলপ করবে, সেটা হোক আমাদের দেশে হোক, কিংবা সেটা ইউএসএ হোক, কিংবা যে কোনো জায়গায় হোক, কেউ না কেউ দেখবেন যে ডেভেলপ করে ফেলছে। আর এটা ভাবার অবকাশ নেই যে করোনার কারণে পৃথিবীটা অনেক বেশি স্থবির হয়ে গেছে, করোনার কারণে প্রযুক্তি আরো বেশি ফাস্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? একদম
জি স্যার। প্রযুক্তিটা আরো বেশি ফাস্ট হয়ে গেছে, মানুষ প্রযুক্তির প্রতি আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আগ্রহ পোষণ করছে স্যার। আমরা কখনো কি চিন্তা করেছিলাম যে আমরা জুমের মতো একটা প্ল্যাটফর্মে এসে আমরা কথা বলবো বা ক্লাস বা কোনো কিছু শিখবো? কখনো চিন্তা করেছিলাম? না স্যার। না স্যার। ইটস অ্যামেজিং। এটা কিন্তু টোটাল একটা নতুন একটা ধারণা। এরকম কিছু আমরা আইডিয়া পাবো ভবিষ্যতে যেগুলা লাইফ চেঞ্জিং, এবং আপনারাই দেখা যাবে যে কিছু কিছু আইডিয়া মানে বের করবেন যেটা লাইফ চেঞ্জিং। আপনাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো প্রোডাক্ট ডেভেলপ করবে। আর পৃথিবীতে টিকে থাকার আরেকটা উপায় হচ্ছে আপনি যাই করেন সেটা হতে হবে ক্রিয়েটিভ। 0 to 1 মানে বোঝেন? শূন্য থেকে সফল এরকম কিছু? 0 to 1, হ্যাঁ, শূন্য থেকে সফল কিংবা একবারে 0 থেকে একটা প্রোডাক্ট মানে তৈরি করা, শূন্য থেকে একটা প্রোডাক্ট তৈরি করা যেটার কোনো পৃথিবীতে কোনো এক্সিস্টেন্স নেই, যেটা কেউ কখনো আগে দেখেনি, এরকম একটা প্রোডাক্ট হচ্ছে তৈরি করা। কথা বুঝতে পেরেছেন? এটা যদি করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। বাট এটা করতে হলে কিন্তু অনেক ইয়ে করতে হয়। ড্র দেই তারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। এখন বলেন তো বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এখন কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এখন দেখেন 0 থেকে আপনাকে 1 এ যেতে হলে নতুন কোন কিছু করতে হবে। জি স্যার। জি স্যার। যেটা পৃথিবীতে কখনো কেউ কখনো দেখেনি, নতুন কিছু করতে হবে, ক্রিয়েটিভ। আর 0 থেকে n পর্যন্ত তার মানে কি? আপনি কম্পিটিটিভ, এটা হচ্ছে কি মানুষ করেছে ওই আইডিয়াকে আপনি আবার করার মানে ভিন্ন রূপে একটু করার চেষ্টা করছেন। বুঝতে পেরেছেন? জি। তাহলে কি এখানে আমাদের কম্পিটিশন বেশি না 0 থেকে n পর্যন্ত? জি স্যার। এটা হিউজ কম্পিটিশন কিন্তু। বুঝতে পেরেছেন? জি জি স্যার। বাট 1 এ 0 থেকে 1 পর্যন্ত এখানে কোনো কম্পিটিশন আছে? না স্যার। না স্যার। যেটাই করতে নতুন কিছু করতে পারলে সেটা মানুষ গ্রহণ করবে, কিন্তু এখানে স্যার যেটা একবার হয়ে গেছে সেটাকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আনতে হলে অবশ্যই তার থেকে ভালো কিছু করতে হবে। তো এর কারণেই প্রত্যেকটা যে আমরা মানে যে ব্যবসা দেখি না, প্রত্যেকটা বিজনেস, জি স্যার, বিজনেস গুলা কেন যে নতুন নতুন ব্যবসা আসে কেন টিকে থাকতে পারে না? কারণ তারা 0 to 1 এ না গিয়ে 0 থেকে n পর্যন্ত এটা চেষ্টা করে। মনে করেন আমাদের বাংলাদেশেও যে মনে করেন একটা মুদি দোকান হয়েছে, একটু ভালো চলতেছে, আশপাশে আরো 10টা মুদি দোকান দিয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা কিন্তু ন্যাচারালি আমাদের বাংলাদেশে হয় কিন্তু। কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বেশিরভাগ সময়টাই। কিন্তু এর কারণে এলাকার উদাহরণ দিয়ে স্যার সেটাতেই স্যার অনেক হয়ে যাবে, টোটাল তো আরো অনেক বেশি। এর কারণে বাংলাদেশি আমরা যারা বাংলাদেশে বসবাস করছি আমরা আসলে 0 থেকে 1 এ না গিয়ে 0 থেকে n তে আমরা পড়ে আছি। আর আমেরিকাতে ওরা কি করে 0 থেকে 1 পর্যন্ত এরা ট্রাই করে 0 থেকে 1। এর কারণে আমেরিকাতে এত বেশি বেশি বিলিয়নিয়ার। বুঝতে পেরেছেন? আপনি যত বিলিয়নিয়ার দেখেন, যত বেশি মানে মানে ওয়েব ডিজাইনার বলেন বা যাই বলেন, দেখবেন সবচেয়ে শীর্ষে আছে আমেরিকা। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। চায়না কি করে আমি আপনাকে একটা কথা বলি। চায়না হচ্ছে কপি করে। কপি করলে চায়না কোন জায়গায় আছে? এনের লাইনের টপে। চায়না কিন্তু এই জায়গায় আছে। চায়না কিন্তু কপি করে, খালি কপি করে। বুঝতে পেরেছেন? জি স্যার। এনের নিচে আছে। চীন কিন্তু নিচে, আর ইউএসএ এই জায়গায় আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। বাস্তবিক পক্ষে আমরা চায়নাকে দেখছি যে চায়নাতে হিউজ পরিমাণে ইয়ে হয়েছে, বাট
একটা টাইমে গিয়ে চায়না দেখবেন যে যখন এই যে কপি জিনিস আর কেউ নিবে না, তখন কিন্তু চায়না কিন্তু এগুলো ধস হবে। ঠিক আছে, জি স্যার। এখন মনে হচ্ছে যে চায়না টপে আছে, বাট লং টার্মের ক্ষেত্রে চায়না কিন্তু তাদের নিজেদের হচ্ছে ইয়াটাকে নিজেরাই হচ্ছে গতিটাকে ইয়ে ধরে করছে। রাখতে পারবে না। লং টার্মে এটা টিকে থাকতে পারবে না, তো শর্ট টার্মে এটা ভালো করবে, লং টার্মে এটা টিকে থাকতে পারবে না। তো এই দিক থেকে আমরা আশা করি বাংলাদেশ কিন্তু যথেষ্ট আগাচ্ছে, বুঝতে পেরেছেন? দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের গ্রোথটা সবচেয়ে বেশি, এবং বাংলাদেশের মানে 0 থেকে 1-এ আমরা যতটাই দেখছি 0 থেকে 1-এ, বাংলাদেশও কিন্তু 0 থেকে 1-এ যাচ্ছে। জি স্যার। কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। বাংলাদেশে কিভাবে 0 থেকে 1-এ যাচ্ছে বলেন? স্যার বাংলাদেশে উদ্যোক্তা, বিভিন্ন নতুনত্ব, আমরা টেকনোলজি দেখতেছি, বিভিন্ন টেকনোলজি আসতেছে না বাংলাদেশে। জি স্যার। নতুন নতুন টেকনোলজি আসতেছে, সবকিছু কিন্তু আমাদের কিন্তু ইয়ে করছে। এই যে আমরা এলইডিবি যে কোর্সটা শিখছি গভর্নমেন্ট থেকে, এটা কিন্তু 0 থেকে 1, বুঝতে পেরেছেন? জি স্যার। এটা কিন্তু 0 থেকে 1, তার মানে কি অনেক কিন্তু উদ্যোক্তা কিন্তু সরকার কিন্তু সরাসরি কিন্তু উদ্যোক্তা তৈরি করছে না, সরকার কিন্তু চেষ্টা করছে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য। জি স্যার। এত মানুষকে কি একসাথে মানে উদ্যোক্তা বানানো সম্ভব? না স্যার। শুধুমাত্র 2 মাসের মনে করেন একটা কাজ শিখে একটা স্পেশালিস্ট হয়ে আপনারা আর্ন করছেন, দ্যাট মিনস কি আপনারা 0 থেকে 1-এ যাচ্ছেন, নতুন একটা স্কিল শিখছেন। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে। এর কারণে দেখবেন যে আমরা আসলে যখনই গার্মেন্টস সেক্টরে ভালো করছি না, দ্যাট মিনস আইটি সেক্টরে কিন্তু আমরা আগাচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আর্ন করেন প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা, আপনার কি জব করা দরকার আছে? বর্তমান প্রেক্ষাপটে স্যার অবশ্যই নাই স্যার। না স্যার নাই, তারপরও স্যার অনেকেই স্যার জবের দিকে স্যার ঝুঁকে। স্যার সবাই অনেকেই বেশিরভাগ মানুষই জবের দিকে ঝোঁকে বা গভর্নমেন্ট জব খুঁজে, কারণ তারা চায় যে আমি বসে থাকবো, আমার যেন একটা ভালো একটা প্রফিট থাকে। যাই হোক, মাস শেষে ফিক্সড বেতন আসবে। মাস শেষে একটা ফিক্সড বেতন। একজন ব্যবসায়িক যদি একদিন ব্যবসা না হয় বা তার ব্যবসা লস হয়, তাহলে তার সেই দিনে কিন্তু আর লাভ করা সম্ভব না। কিন্তু একজন গভর্নমেন্ট জব করে, সে কিন্তু প্রতি মাসে বসে থাকলেও, ছুটি থাক আর ঝড় থাক, তার কিন্তু ঠিক মাসের শেষে একটা বেতন আসবে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, গভর্নমেন্ট জবে কয়বার পে, এক মাসে কয়দিন পে করে? স্যার মাসে একবার। আর একটা ব্যবসায়ী মাসে একবার। একটা ব্যবসায়ী মাসে কয়দিন পাচ্ছে? প্রতিনিয়ত পে করে স্যার। তাহলে কি একটা ব্যবসায়ী প্রায় প্রতিনিয়ত স্যার, লস বা লাভ যেটাই হোক প্রতিনিয়ত আছে। সবচেয়ে কোনটাতে বেশি প্রফিট, মানে সবচেয়ে কোনটাতে বেশি আপনার ইয়া হয় প্রফিট বা রিস্ক? আমরা বিজনেসের রিস্ক আছে, এটা বিজনেসের রিস্ক আছে, বাট স্যার রিস্ক হওয়ার জন্য স্যার বিজনেসটাই স্যার মেইন। চাকরি করে স্যার রিস্ক হওয়া কখনোই পসিবল না। চাকরি করে যে দেখেন না, ওই যে আপনার পিয়ন হচ্ছে 1000 কোটি, 500 কোটি, 100 কোটি, হ্যাঁ জি স্যার। বুঝতে পেরেছেন? স্যার ওইখানে স্যার ড্রাইভারের অনেকেই, আমি মানে সবচেয়ে একটা মানে যে খুশি আমি একটা দিয়ে দিয়েছি হচ্ছে যে আমার অনেক ফ্রেন্ডই যে ড্রাইভার হতে চায়, হ্যাঁ এরকম স্ট্যাটাস দিয়েছে, বুঝতে পেরেছেন? ড্রাইভার হতে চায়, ড্রাইভার হতে চাচ্ছে কেন? তারা হচ্ছে কি যে ড্রাইভার হলে 100 কোটি টাকা আর্ন করা যাবে। তখন মানে তার নৈতিক অবস্থান থেকে সে চিন্তা করছে টাকাটাকে, বুঝতে পেরেছেন? নৈতিক অবস্থা থেকে সে চিন্তা করছে টাকাটাকে, কিন্তু সে চিন্তা করছে আসলে স্যারের কথা শুনতে পাচ্ছেন?
না 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 ভাইয়া, স্যারের নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। স্যার কথা তো শুনতে পাচ্ছি না স্যার। আপনি যদি স্যার লাস্ট কথা শুনতে পাচ্ছেন 1 এখন? মিনিটে স্যার আপনার ভয়েস শুনতে পাইনি স্যার, এখন স্পষ্ট বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমার একটা মানে আমি রাউটার হিসেবে ফোনকে ব্যবহার করছি তো, স্যার কল আসছিল। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে কি যে নৈতিক অবস্থান বা মরালিটি যদি না থাকে, আপনি জব করেন আর বিজনেসই করেন, যে কোনো জায়গায় যান, কোথাও মরালিটি যদি না থাকে তাহলে আপনার বেঁচে থাকার কোনো আমার মনে হয় না দরকার আছে। দরকার আছে? স্যার পক্ষান্তরে স্যার মানে বাস্তবিক মানে প্রথমে মনে হয় যে সে নিজেরই ভালো করছে বা লাভ করছে, বাট টোটালি সর্বোপরি বিষয় চিন্তা করলে স্যার সে নিজেই নিজের ক্ষতি করছে আর কি। নিজে নিজের পায়ে কুড়াল মারছে। বুঝতে পেরেছেন? হয়তো তার আর কারণে স্যার তার ফ্যামিলির কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা তার কোনো মিউচুয়াল ফ্রেন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কারণে। কিছু স্যার আপনার ভয়েস স্যার আবার আগের মতো প্রবলেম হচ্ছে স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি, স্যার জি লাস্ট স্যার 1 এখন মিনিট স্যার শুনতে শুনতে পাইনি পাচ্ছি স্যার। আপনাকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি যে গভর্নমেন্ট জবে অনেকেই আছে যারা ভালো করছে, তারপর অনেক এমনটা না, মনে করেন কি যে গভর্নমেন্ট জব একটা সিকিউর জব, এটা অবশ্যই যে গভর্নমেন্টের জব সিকিউর জব হবে এটা স্বাভাবিক, তাই না? জি স্যার। আপনি ধরেন আপনি কোনো একটা পার্কে গিয়েছেন, ওই পার্কে মনে করেন যে সবচেয়ে থ্রাইলিং মানে যে আপনার রাইডটা কি, সবচেয়ে ডেঞ্জারাস রাইডটা কি বলেন তো? আমরা ওই যে দেখি না, ওই যে মানে আপনার কিছু থাকে খুব স্পিডে যায়, রোলার কোস্টার। জি স্যার, রোলার কোস্টার। আপনি যদি রোলার কোস্টারে না ওঠেন তাহলে কি এটা মজা নিতে পারবেন? না স্যার। না স্যার। তো রোলার কোস্টারে উঠতে হলে অবশ্যই আপনাকে মানে করতে হবে, আপনার সাহস দরকার আছে। আর এই ক্ষেত্রে আমরা জবটাকে আমরা ধরতে পারি, 0 থেকে n পর্যন্ত কি গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব বা যে কোনো জব। জি স্যার। এখানে কম্পিটিশন বেশি না কম? স্যার সবচেয়ে বেশি। 0 থেকে 1 এ কারা আছে? ফ্রিল্যান্সাররা, ফ্রিল্যান্সাররা আছে, পৃথিবীর যত রিচেস্ট ম্যান আছে, সায়েন্টিস্ট আছে, সবাই কিন্তু বিজনেস ম্যাগনেট যা আছে সব কিন্তু 0 থেকে 1 এ আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে 0 থেকে n পর্যন্ত 99% পিপল হচ্ছে 0 থেকে n পর্যন্ত। স্যার বাট স্যার এটাও তো স্যার বিজনেসে ধরা যায় যে বিজনেসে তো স্যার অনেক প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু প্রতিদ্বন্দ্বী থাকবে, সব জায়গায় প্রতিদ্বন্দ্বী থাকবে। আপনি এখানে আপনার আপনার সাথে 98 জন হচ্ছে কম্পিট করছে, আর এখানে কয়জন কম্পিট করছে দেখেন। জি স্যার। জি। এখানে কম্পিট করা বলতে কি, আপনার প্রোডাক্ট যদি ক্রিয়েটিভ হয়, ভালো হয়, তাহলে আপনার কম্পিটিশন নেই, মনোপলি, আপনি একাই বিজনেস করছেন। জি। বুঝতে পেরেছেন? এইখানে আপনি চাইলে এখানে 5,000, 10,000, 20,000, 50,000 কোটি টাকার মালিক হতে পারবেন, বাট একজন গভর্নমেন্ট জব করে 50,000 কোটি টাকার মালিক হওয়া সম্ভব না স্যার। ইম্পসিবল। গভর্নমেন্ট কি আপনাকে দিবে? তাহলে আপনি যদি গভর্নমেন্টে জব করেন তাহলে কতজন মানুষের টাকা আপনার দরকার হচ্ছে 10,000 কোটি হতে? কতটা ডিপার্টমেন্টের টাকা আপনাকে খেতে হবে অবৈধভাবে, কিন্তু এটা কিন্তু বৈধ। আর একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু বৈধ আর একটা কিন্তু অবৈধ। বুঝতে পেরেছেন? জি স্যার। বাট আমরা আসলে কি মোস্ট অফ দ্য পিপলই কিন্তু 0 থেকে n পর্যন্তই কম্পিটিশন করে। একজন দেখবেন আমি জব করি, তাহলে কি আমার ছেলে মেয়েকে জবের দিকে যদি ইন্সপায়ার করি, তাহলে কি আমাদের লাইফে কি কোনো চেঞ্জ আসবে?
না স্যার। না স্যার, কোনো বৈচিত্র্য আসবে না। আপনি এক মাসে একবার বেতন পান। আপনি যদি বলেন কোম্পানিকে বা গভর্নমেন্টকে বলেন যে আমার এই মাসে 2 বার বেতন দিতে হবে, দিবে? না স্যার। না স্যার। মনে করেন যে আপনি খুব বিপদে পড়লেন, সামহাও আপনার গভর্নমেন্ট জবে সামহাও কোনো অ্যাক্সিডেন্ট হলো, আপনার চাকরিটা চলে গেল, তখন কি গভর্নমেন্ট আপনাকে পুরোটা স্যালারি পে করবে? কখনোই না স্যার। কখনো না স্যার। তাহলে এখানে রিস্ক আছে না? জি স্যার। জি স্যার। আর এইখানে দেখেন, আপনি বিজনেস করেছেন, আপনি 10 বছর বিজনেস করেছেন, আপনি হিউজ পরিমাণ কামিয়েছেন, তারপরে হচ্ছে আপনি সামহাও আপনার হচ্ছে ইয়ে হয়েছে, তখন কি আপনার ছেলে কিংবা মেয়ে আপনার বিজনেসটা ধরতে পারবে না? জি স্যার। জি স্যার, ধরতে পারবে। তো সেই ক্ষেত্রে কি কোনটা বেটার? স্যার স্যার বিজনেস বিজনেসটাই বেটার। চাকরি তো স্যার ফিউচার রে কেউ এসে ধরতে পারবে না, তাকে অবশ্যই প্রতিযোগিতা করেই সেই জায়গাতে দাঁড়াতে হবে। কিন্তু আমার যদি একটা স্থায়ী বা আমি একটা বিজনেস ভালো অবস্থানে করাতে পারি, তাহলে তো আমার ফিউচার জেনারেশন যারা আসবে তারা অবশ্যই সেই বিজনেসটাকে ধরতে পারবে। হুম হুম হুম। আপনি যেখানে শেষ করবেন ওইখান থেকে ধরবে, সে কিন্তু নতুন করে শুরু করবে না। আর কিন্তু একজন জি জব হোল্ডারের কিন্তু আবার নতুন করে আবার শুরু করবে, ঠিক আছে? স্যার একজন জি জব স্যার। হোল্ডারের মেন ইয়ে হলো যে সে হয়তো তার সন্তানদের ভালোভাবে পড়াশোনা চালাতে পারবে। একজন বিজনেসম্যানও সেটাও পারবে, কিন্তু বাট বিজনেসম্যানের ইয়ে হলো যে সে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা স্থায়ী, সে নিজে একটা ভবিষ্যৎ করে দিয়ে চলে যাবে। হুম হুম, রাস্তা বানাই দিয়েছে। এর কারণে দেখবেন যে বিজনেসম্যানদের ছেলে মেয়েগুলো বিজনেসম্যান হচ্ছে, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আর যারা চাকরি করছে তাদের ছেলে মেয়েগুলো চাকরি করছে। আর বিজনেসম্যানদের ছেলে মেয়েগুলো আপনি দেখেন যে বিভিন্ন প্রাইভেট জেট কিংবা বিভিন্ন জায়গায় কিন্তু ট্যুরে যাচ্ছে, স্পেনে ট্যুরে যাচ্ছে, তারপরে আপনার ইন্দোনেশিয়া ট্যুরে যাচ্ছে, সিঙ্গাপুরে বিজনেস মিটিং এর জন্য যাচ্ছে। আপনি গভর্নমেন্ট জবে এটা সম্ভব? গভর্নমেন্টকে আপনাকে মানে কয়জন যেতে পারে? গভর্নমেন্টের মন্ত্রী পর্যায়ে গেলে আপনি বা সচিব পর্যায়ে, তা ওই পর্যায়ে কয়টা লোক আছে? কথা হাতে বুঝতে গোনা পেরেছেন? কয়েকজন স্যার। জি স্যার। জি স্যার। হাতে গোনা কয়েকজন, তাও খুব বেশি ট্রিপ দিতে পারবেন না। বেশি ট্রিপ দিলে আবার হচ্ছে নিউজ করে যে এরা আসলে কেন দেশের বাইরে যাচ্ছে, জি স্যার। ঠিক যদি কেউ আছে? স্যার, যদি গভর্নমেন্ট জব হোল্ডার যদি স্যার পার্সোনাল যদি তার কোনো ইয়ে থাকে, সোর্স থেকে থাকে বৈধ, তাও স্যার সেটার জন্য তাকে স্যার প্রশ্নবিদ্ধ হতে হয়। প্রশ্নবিদ্ধ হতে হয়। একজন বিজনেসম্যান মনে করেন এই সপ্তাহে আমেরিকা গিয়েছে মিটিং এর জন্য, পরের সপ্তাহে সিঙ্গাপুর গিয়েছে, তার পরের সপ্তাহে আপনার মনে করেন যে কানাডাতে গিয়েছে, কেউ কখন কাউকে জিজ্ঞেস করবে যে তুমি কেন গিয়েছো? না স্যার। না স্যার। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন জব হোল্ডার এবং বিজনেসম্যানদের মধ্যে, এটাই ডিফারেন্ট। কারণ বিজনেস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা প্রফেশন, আর জব হচ্ছে ডিপেন্ডেন্ট একটা প্রফেশন। ডিপেন্ডেন্ট, আমি গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছি, আমি আমার বস না। বিজনেসে আমি আমার বস, বাট আমি জবে আমি আমার বস না, ঠিক আছে? জি স্যার। আপনি ইচ্ছা করলে একদিন অফিসে না গিয়েও মানে মনে করেন বিজনেস করেন, আমি আমি আজকে মানে গেলাম না, আমার কাজ অন্য কাউকে দিয়ে চালায় দেবো। একজন তো হয়তো বা মানে যে আমি হয়তো কিছু পে করে আমি আমার অফিসের কাজটা আজকে ছেড়ে নিলাম। আপনি গভর্নমেন্ট জব বা যে কোনো জবে গিয়ে আপনার রিপ্লেসমেন্ট কাউকে পাঠাতে পারবেন? না স্যার, না স্যার। সম্ভব না। সম্ভব না স্যার। এখানে স্যার প্রশ্নবিদ্ধের অপশনটা চলেই আসছে স্যার, যে কি কারণ, বিস্তারিত কারণ দর্শাও। সামহাও ধরেন আপনার কোনো একটা স্পেশাল একটা অকেশন আছে, আপনার ছুটি দরকার, আপনি ঘুরতে যাবেন, এই ক্ষেত্রে কি আপনার গভর্নমেন্ট আপনাকে ঘুরতে যাওয়ার পারমিশন দিবে? না স্যার, কারণ দর্শাতে হবে। কারণ দর্শালেও আপনি মনে করেন যে মানে এই লং টাইম ছুটি পাওয়া যায় না কখনোই। শর্ট টাইম অনেক সময় ছুটি দেয় না। এই যে আপনার দেশে কিছু ডিজাস্টার হয়, ডিজাস্টার হওয়ার সময় কি ইমার্জেন্সিতে কাউকে ছুটি দেয়? না স্যার। না তো স্যার। বিজনেস যারা করে সবসময় তারা মানে ফ্রিলি তারা লাইফ লিড করে। ওই যে গভর্নমেন্টে স্যার এখন ওই যে 6 বছর না 4 বছর পর পর না স্যার একটা অনেক লং টাইম ছুটি দেয় স্যার। জানি না আসলে কত বছর পর পর ইয়ে দেয়। তো আমি প্রেফার করি হচ্ছে উদ্যোক্তা প্রফেশনকে আমি প্রেফার করি। আমি ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমি সবসময় বিজনেসকে প্রেফার করি স্যার সবসময়। আমি ট্রেনিং এ আসার আগ পর্যন্ত স্যার আমিও সেটা করতাম না, বাট এখন আপনার সাথে স্যার সহমত। এটাই হচ্ছে তখন তো স্যার এসবগুলো বুঝতামই না কিছু। সো
তাহলে আমাদের সেশন আজকে এই পর্যন্তই। বিজনেসটা ভালো লাগে। বিজনেসে এখন বলেন, এখন আসলে পৃথিবীতে যত সফল ব্যক্তি ছিল সবাই বিজনেসম্যান। পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে সবাই বিজনেসম্যান, বুঝতে পেরেছেন? জি স্যার। বিজনেস, যারা বিজনেসম্যান ছিল তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসেছে। বিষয়টা এমন না যে রাষ্ট্র ক্ষমতায় বসলে বিজনেস করা যাবে না, তারা বিজনেসও চালিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় বসেছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখেন, ডোনাল্ড ট্রাম্প একজন সফল একজন ব্যবসায়ী, ইউএসএ সে একজন প্রেসিডেন্ট। আপনি বিজনেস করেও কিন্তু রাষ্ট্রটাকে চালাতে পারবেন, বুঝতে পেরেছেন? জি স্যার। তো সবাই ভালো থাকবেন। স্যার আপনিও ভালো থাকবেন স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা হোস্টটা কার কাছে আছে তাহলে করে দেন, মিটিংটা এন্ড আমার করে কাছে দেন। আছে। হ্যাঁ, মিটিংটা এন্ড করে দেন। স্যার আপনার সাথে একটু দরকার ছিল, আমি কি আপনার সাথে পরে যোগাযোগ করব? পরে যোগাযোগ করুন, আর ফেসবুকে নক করেন। ওকে স্যার, ঠিক আছে। ওকে। জাহাঙ্গীর আলম ভাইয়া সাউন্ড রেকর্ডটা অফ করে স্যার 1 মিনিট একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমি তাহলে বের হয়ে গেলাম।